আমাদের ম্যাম, 1.5 ঘন্টা ক্লাস। 1.5 ঘন্টা, আচ্ছা। তাহলে আমার যে আজকের প্রেজেন্টেশনটা আছে এটা শেষ করি, যদি এক্সট্রা সময় থাকে তাহলে আমরা ওভারঅল সাইকিয়াট্রি পেশেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আরেকটু কথা বলবো। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। তাহলে আমি ভিডিওটা অফ করি। ভিডিওটা অফ থাকলে বোধহয় ভালো হতো। পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনাদের? দেখা যাচ্ছে ম্যাম, সমস্যা হচ্ছে না। ঠিক আছে, আমি শুরু করছি তাহলে। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি সাপোর্টিং স্মোকিং সিজেশনের উপরে। কিন্তু আমি শুধু স্মোকিং নিয়ে বলতে চাই না, আমি ওভারঅল আরো অ্যাডিকশনের পুরাটা নিয়ে কিছুটা বলতে চাই আপনাদের। এই জন্য যে জিপি যখন করবেন তখন আপনাদের কাছে অ্যাকচুয়ালি শুধু যে স্মোকিং করে এমন পেশেন্ট আসবে তা না। আজকাল অ্যাডিকশন খুবই কমন এবং অ্যাডিকশনের পেশেন্টও আপনারা পাবেন। অনেক রকম অ্যাডিকশনের পেশেন্ট পাবেন যারা প্রথমবার হয়তো আপনাকে বলছে যে সে অ্যাডিক্ট, অথবা অলরেডি 2-3 বার রিহ্যাব করে আসছে, সে ছাড়তে চায়, অথবা ছাড়তে চায় না, ফ্যামিলি আপনাকে জানাচ্ছে, অথবা এডিকশনের জন্য তার সেকেন্ডারিলি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেছে, লাইক এটা মেন্টাল কোনো ইলনেস হতে পারে, ফিজিক্যাল ইলনেস হতে পারে, বা কোনো সোশ্যাল কমপ্লিকেশন, ভায়োলেন্স, এনিথিং। কিন্তু জিপির কাছেই কিন্তু প্রথমেই পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা যে কোনো হেল্প সিক করে। সো ওইটা একেবারে আপনারা অ্যাডিকশন ডিল করবেন না কখনো, এটা কিন্তু হয় না। অনেক অ্যাডিকশনের পেশেন্টে ডিল করতে হবে এনি হাউ। তো তাহলে আমি অ্যাডিকশন সম্পর্কেও কিছুটা বলবো। স্মোকিং তো অবশ্যই খুবই, মানে এটাকে আমরা এতই লাইটার পর্যায়ে চলে গেছে যে দেখেন আমরা এটাকে অনেক সময় অ্যাডিকশন হিসেবেও কাউন্ট করি না। এতই কমন হয়ে গেছে, রাস্তাঘাটে চায়ের দোকানে সবাই দাঁড়িয়ে খাচ্ছে, খাচ্ছে এবং নিজে স্মোক করছে, নিজের স্মোকটা আবার অন্যের জন্য ছেড়ে দিচ্ছে বাতাসে, একেবারে নাকের উপর মুখের উপর বলতে গেলে। তো এটাকে কেউ আসলে খুব ইগনোর করছে বলা যায়, এটাকে এডিকশনের মধ্যেই ধরছে না, অথচ এটাও এডিকশনের একটা ওয়ান অফ দা এডিকশন। তো এনিওয়ে, আমরা আজকে স্মোকিং নিয়ে যেভাবে যেরকম বলবো, অন্য এডিকশন গুলো নিয়েও বলবো। ম্যাডাম, কমন এডিকশন গুলো বলেন। হ্যাঁ, সেটাই বলি। তার আগে আমরা একটু সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার, মানে অ্যাডিকশন বলতে আসলে কি বোঝায় বা আমরা কিভাবে ভাগ করি সেটা একটু জেনে নিই। যে আমরা সাইকিয়াট্রিস্টরা DSM-5 ফলো করি, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5। এটা আমেরিকান একটা ক্লাসিফিকেশন। সো যে কোনো ডিজিজকে জানতে গেলে তো আসলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া লাগবে, প্লাস হচ্ছে এটাকে ক্যাটেগরাইজ করা, লেবেল করা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরো ইম্পর্টেন্ট এই জন্য যে আপনারা এখন থেকে যে পেশেন্ট গুলা দেখবেন, যখন কোনো ডায়াগনোসিস লিখবেন, আগে তো আমাদের মেন্টাল হেলথ অ্যাক্ট ছিল না, এখন কিন্তু মেন্টাল হেলথ অ্যাক্ট আসতেছে। এবং একটা পেশেন্টের কতটুকু রাইটস এন্ড প্রিভিলেজ থাকবে, কে কি লিগালি কতটুকু পাবে না পাবে, এগুলো কিন্তু সবকিছু ডিফাইন থাকবে। সো একটা পেশেন্টের যখন আপনি ডায়াগনোসিস লিখে দিবেন, এটার ভ্যালুটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা নিয়ে অনেক কিছু সে কিন্তু ক্লেম করতে পারে, অনেক কিছু মিস করতে পারে। সো আপনার ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট একটা যে কোনো ইলনেসের ক্ষেত্রে, স্পেশালি মেন্টাল ইলনেস তো অবশ্যই। তো তাহলে আমাদেরকে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো জানতে হবে। এবং অবশ্যই কোনো ডায়াগনোসিস আপনার যখনই যেটা কোনো ডায়াগনোসিস করেন সেটা প্রভিশনাল ডায়াগনোসিস হবে, বিশেষ করে মেন্টাল ইলনেসের ক্ষেত্রে। এটা মনে রাখবেন যে আমাদের কাছে যখন পেশেন্ট প্রেজেন্ট করে, পেশেন্টের সাথে আমাদের যে র্যাপোটা হয়, র্যাপো মানে হচ্ছে যে পেশেন্ট ডক্টর যে একটা রিলেশনশিপ,
এইটা যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এস্টাবলিশ না হয় পেশেন্ট কিন্তু অনেক কিছুই ওপেন আপ করে না। সো আপনি অনেক ইনফরমেশন হয়তো ফার্স্ট ভিজিটে নাও পেতে পারেন, সেজন্য আমাদের ডায়াগনোসিসটা কনফার্মে আসা পর্যন্ত কিন্তু একটু সময় লাগে। সো আমরা যখন প্রথমবার যে ডায়াগনোসিসটা করি সেটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস, যে হ্যাঁ এটা হতে পারে, হয়তো পরের ভিজিটে যেয়ে সেই ডায়াগনোসিস অনেক সময় চেঞ্জ হয়। যেমন একটা পেশেন্ট ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ে আসলো, তার আপনার কাছে মনে হলো যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি, আপনার সময় আরেকটু দিলে বা র্যাপো আরেকটু স্টাবলিশ হলে আপনি অন্য পয়েন্ট গুলাতে হয়তো যেতে পারতেন। পরের ভিজিটে দেখলেন যে হ্যাঁ সে আপনার সাথে আরেকটু ওপেন আপ হলো, আরেকটু সময় দিলেন যখন তাকে, তখন দেখা গেল অ্যাকচুয়ালি তার ওসিডি ছিল, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেটার থেকে তার সেকেন্ডারি ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ে আসছে। এরকম কিন্তু অনেক পাবেন, কারণ হচ্ছে যে তারা হয়তো ওই সিমটমটাকে গুরুত্বপূর্ণ মনে করে নাই, বা ওই সিমটমটা নিয়ে এত দিন ভুগছে যে এটা তার কাছে মোটামুটি এটাই স্বাভাবিক হয়ে আসছে, ইনসাইট লস যেটাকে আমরা বলি, বা জাস্টিফাই করা যেটাকে বলি। অথবা ওই জিনিসটা এমন যে সে কারোর সাথে অ্যাকচুয়ালি শেয়ার করতে পারছিল না, যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আমি বলছি যে ব্লাসফেমিক থট, ধর্ম আছে কি নাই, আল্লাহ আছে কি নাই, কোরআন শরীফ ভালো কি খারাপ, মানে বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল চিন্তা আসে এবং খারাপ চিন্তা অনেক সময় আসে, রিপিটেটিভ আনওয়ান্টেড থটটা হচ্ছে রিপিটেটিভ আনওয়ান্টেড, কিন্তু সে এই যে এটা আনওয়ান্টেড অ্যান্ড আনএক্সেপ্টেবল, সেজন্য সে নিজেও অ্যাকসেপ্ট করতে পারে না, এটা কারোর সাথে শেয়ারও করে না, কিন্তু এটা তার মধ্যে কষ্টটা থাকতে থাকতে একসময় সে দেখা যায় যে ডিপ্রেসড হয়ে গেল বা অ্যাংশাস হয়ে গেল, তা আপনার কাছে আসলো সেটা নিয়ে। তো প্রথম ভিজিটে হয়তো আপনার কাছে মনে হলো এটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি, পরে হয়তো দেখলেন যে না আসলে এটা অবসেশন ছিল। সো এরকম আমাদের ডায়াগনোসিস গুলো একটু চেঞ্জ হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তাহলে আমরা ডায়াগনোসিস লিখবো প্রভিশনাল ডায়াগনোসিস, আপনার কাছে এই মুহূর্তে কি মনে হচ্ছে সেটা হচ্ছে ডায়াগনোসিস, কিন্তু সেটাও আপনি কোন কোন ক্রাইটেরিয়ার উপরে লিখলে সেটা একটু নোট থাকতে হবে, তো আপনার মাথায় থাকতে হবে, সো দ্যাট পরবর্তীতে কোনো সময় যদি আপনাকে এটা এস্টাবলিশ করতে হয় যেন ওই পয়েন্ট গুলা থাকে। এইটার কারণেই কিছু কিছু পয়েন্ট একটু জানা থাকা ভালো, অথবা আপনার হাতে DSM-5 টিআর বলে এটাকে, মানে শর্টার ফর্ম, যেটা ওখানে আমাদের ডায়াগনোসিস গুলো ছোট করে লেখা থাকে, এটা অনলাইনেও পাওয়া যায়। তো ওটা হাতের কাছে একটু রাখতে পারেন বা আপনার মোবাইলে রাখতে পারেন, অনেক সময় সব সময় যে মনে থাকবে তা না, জাস্ট ডায়াগনোসিস গুলো একটু রিভিউ করে নিতে পারেন পরবর্তীতে। এনিওয়ে, তাহলে আমরা সাবস্টেন্সে আছি, অ্যাডিকশনে আমরা বড় হেডিংটা দেই সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার। এটার মধ্যে কিন্তু সবই ইনক্লুড হয়, আপনি যা যা ডায়াগনোসিস করতে চান, যদি মনে হয় একটু কনফিউশন লাগতেছে কোনটা দিব বা কি দেওয়া উচিত, তাহলে আপনি একটা ব্রডার হেডিং যদি রাখতে চান সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার রাখতে পারেন, এটাতে কোনো ভুল হবে না। হ্যাঁ, সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার, এটার মধ্যে কিন্তু দুটা ভাগ করি আমরা, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার অ্যান্ড সাবস্টেন্স ইনডিউস ডিসঅর্ডার্স। ইউজ আর ইনডিউসড দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, ইউজ ডিসঅর্ডারে আমরা আগে যেটাকে প্রিভিয়াসলি সাবস্টেন্স ডিপেন্ডেন্স এন্ড সাবস্টেন্স অ্যাবিউজ বলতাম, এই দুটাকে একসাথে করে আমরা এটাকে এখন ইউজ ডিসঅর্ডার বলছি। মানে হচ্ছে সাবস্টেন্সের উপর আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, যে এটা না ইউজ করলে আমার ভালো লাগে না, এবং এটাকে আমি অ্যাবিউজ করছি, অন্যভাবে ইউজ করছি, দুটাকে একসাথে করে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। আর ইনডিউসটা হচ্ছে যে সাবস্টেন্সটা আমার মধ্যে ইনডিউস করছে, কি ইনডিউস করছে, ইনটক্সিকেশন, অনেক বেশি নিয়ে ফেললাম তাহলে কিছু ফিচার্স হবে, যে সাবস্টেন্সটা আমি নিব সেটার ইনটক্সিকেশন, সেটার উইথড্রল হবে যদি আমি হঠাৎ করে ওটা ছেড়ে দেই, বেশ একটা লম্বা সময় উইথড্রল পিরিয়ড থাকছি নিচ্ছি না, তাহলে কিছু সিমটমস আসবে, দ্যাট ইজ উইথড্রল। অ্যান্ড এই সাবস্টেন্সটার জন্য আমার কোনো একটা মেন্টাল ডিসঅর্ডার হলো, তখন সেটা হচ্ছে আদার সাবস্টেন্স অর মেডিকেশন ইনডিউসড মেন্টাল ডিসঅর্ডার। যেমন সাবস্টেন্সটার জন্য সাইকোসিস হলো, সাবস্টেন্সের জন্য মুড ডিসঅর্ডার হলো, সাবস্টেন্সের জন্য অ্যাংজাইটি হলো বা ডিপ্রেশন হলো, মানে ডেলিরিয়াম কন্ডিশন হলো, হোয়াট এভার, তাহলে সেটা হচ্ছে সাবস্টেন্স ইনডিউসড মেন্টাল ডিসঅর্ডার। তাহলে এই দুইটা ব্রডার ক্যাটাগরিতে আমরা ভাগ করি। সো আমাদের যদি এই সাবস্টেন্স এর পেশেন্ট গুলা নিয়ে ডিল করতে হয়, তাহলে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে নলেজ অফ দ্য সাইকিয়াট্রিক সিমটমস অ্যান্ড সিনড্রোমস অ্যাসোসিয়েটেড উইথ সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার, যে সাবস্টেন্স গুলা ইউজুয়ালি আমাদের সোসাইটিতে ইউজ হয় সেগুলার সাইকিয়াট্রিক সিমটম কি কি হতে পারে, কি কি সিনড্রোম থাকতে পারে এটা থেকে, সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইনফ্লুয়েন্স অফ সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস অন সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার অ্যান্ড রিল্যাপস,
and experience of available pharmacological and psychological treatment. আপনি পেশেন্টকে ডায়াগনোসিস করলেন, তারপর কি কি তাকে ট্রিটমেন্ট দিতে পারেন, কোথায় কোথায় গেলে সে হেল্প পাবে সেটা আপনাকে জানা থাকতে হবে। and experience of interviewing and counseling methods. ইন্টারভিউইং এবং কাউন্সেলিং এর মেথড সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। যদি এটা সম্পর্কে কনসেন্ট্রেট করতে চান, মানে এটাতে ফোকাস থাকতে চান, আর একটু বেশি করে, আর একটু বেশি সময় আপনার পেশেন্টকে দিতে চান, আর একটু বেশি হেল্প করতে চান, তাহলে কিছু শর্ট কাউন্সেলিং কোর্সেস আছে, 6 মান্থ, 3 মান্থস, আরো কম বেশি। তো এই কাউন্সেলিং সেশন গুলা, মানে কোর্স গুলা করে নিতে পারেন, সেটা আরো হেল্পফুল হবে পরবর্তীতে যদি এটাতে একটু সময় বেশি দিতে চান। টাইমটা একটা ফ্যাক্টর আপনাদের জন্য আসলে। অ্যাওয়ারনেস অফ দ্য কালচার অ্যান্ড প্যাটার্ন অফ ড্রাগ ইউজ ইন দ্য কমিউনিটি। কি কি ভাবে এবং কি কি ভাবে কমিউনিটিতে কি কি নামে পাওয়া যায়। উইলিংনেস টু বি ইনভলভ উইথ আদার এজেন্সিস। আপনি কোনো অ্যাডিকশনের পেশেন্ট ডিল করতে গেলে কখনোই একা এটা ম্যানেজ করা মুশকিল। এটা কোলাবোরেশনে কাজ করতে হবে, যে কোনো একটা এজেন্সির সাথে কাজ করতে হবে বা কোনো একটা অর্গানাইজেশনের সাথে কাজ করতে হবে, তাহলে আরো ভালো ইফেক্ট পাওয়া যায়। যেমন আপনি তার ট্রিটমেন্ট পার্টটা করলেন, তাকে কাউন্সেলিং এ পাঠালেন, বা রেগুলার কোনো একটা গ্রুপ, এডিক্ট যারা রিকভারি করে তাদের কিছু গ্রুপ থাকে অনেক সময়, সেগুলাতে সে টাচ থাকলো। সো সো এদের সাথে একটু লিয়াজও রাখতে হয়। Understanding of the natural history of substance or addiction, ability to consider health in its wider context. মানে হচ্ছে শুধু তার আপনি মেন্টাল হেলথটা দেখলে হবে না, মেন্টাল, ফিজিক্যাল, সেক্সুয়াল অনেক কিছুই আপনার খেয়াল রাখতে হবে এই পেশেন্টের। অ্যান্ড কনসিডারিং অফ চেঞ্জ বিয়ন্ড চেঞ্জ ইন অ্যান ইন্ডিভিজুয়াল পেশেন্ট, দ্যাট ইজ তাকে শুধু অ্যাডিকশন থেকে উঠায় আনলে হবে না, সে যেন আবার ফেরত না যায়, প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারে, এইসব জায়গায়ও পেশেন্টকে হেল্প করতে হয়। অ্যান্ড নন জাজমেন্টাল অ্যাপ্রোচ, কখনোই পেশেন্টকে মানে জাজমেন্টাল হওয়া যাবে না, দ্যাট ইজ তাকে আপনি খুব ছোট করে কথা বলা, ধর্মীয় দিক থেকে খোঁচা দেওয়া, বা আপনি এটা করছেন এটা খুব খারাপ কিছু একটা বলে তাকে ডিমোরালাইজ করা, সেটা করা যাবে না। আচ্ছা, এই কবিতাটা, কবিতা না, এটা একটা গান, তাই না? তো এটা আমি নিয়ে আসি আমার লেকচারের মধ্যে, এটা বুঝাতে যে খুবই রোমান্টিক একটা আহ মানে কি বলবো, ফিল পাওয়া যায় এটা পড়লে। কিন্তু রাইটার নিজেই বলেছিলেন যে এটা উনি স্মোকিং কে নিয়ে লিখেছেন। তো এডিকশনটা অ্যাকচুয়ালি অনেকটা প্রেমের মতোই। যদি ক্রাইটেরিয়া গুলা মেলান তাহলে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বললাম। যেমন সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, যেটা আমরা বলছিলাম, a problematic pattern of substance use leading to clinically significant impairment or distress as manifested by at least two of the following occurring within a 12-month period. মানে গত 1 বছরের মধ্যে নিচে যে 12টা পয়েন্ট আমরা আনবো, তার মধ্যে অ্যাটলিস্ট 2টা যদি থাকে এবং প্রবলেমেটিক প্যাটার্ন অফ ইউজ হয় কোনো একটা সাবস্ট্যান্সের, যেটা এই দুইটা, অ্যাটলিস্ট 2টা প্রবলেম ক্রিয়েট করছে গত 1 বছরের মধ্যে, তাহলে আমরা সেটাকে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। ধরেন বন্ধু বান্ধবদের সাথে কেউ একবার দুইবার ইয়াবা খেলো, অথবা ধরেন গাঁজা খেলো, অথবা ধরেন কোন একটা পার্টি টার্টিতে মাঝে 2-1বার লাইফে সে অ্যালকোহল খেলো, সেটা কিন্তু অ্যাডিকশন না। অ্যাডিকশন হতে গেলে এটাকে কন্টিনিউয়াস ইউজ হতে হবে, এবং তার এই নিচের ক্রাইটেরিয়া গুলা থাকতে হবে গত 1 বছরের মধ্যে অ্যাটলিস্ট। আচ্ছা, বাট মানে আমরা পেশেন্টকে বা যে কোনো পার্সনকে এটা ডিসকারেজ করি যে তারা খেয়ে, দেখি অনেক সময় বলে যে বন্ধুরা দিছে, একদিন খেলাম, 2 দিন খেলাম, আচ্ছা ছেড়ে দিব, খাবো না। এটা কিন্তু করাটা মুশকিল হয়, বিশেষ করে যারা অ্যাডিকশন, এর তো অনেকগুলা কজ, তার মধ্যে মাল্টিফ্যাক্টোরিয়াল, তার মধ্যে জেনেটিক কিন্তু একটা কজ, জেনেটিক্যালি এটা প্রিডিসপোজ থাকে অনেকের। অনেকের পার্সোনাল লাইফে অনেক ফ্রাস্ট্রেশন থাকে, পার্সোনালিটি প্রবলেম থাকে, অত স্ট্রং পার্সোনালিটি হয় না, না বলতে পারে না। তো অনেক রকম ফ্যাক্টর থাকে, যেটা কিন্তু পরবর্তীতে কেউ যদি 1বার 2বার নেয়, দেখা যায় অ্যাডিকশনের দিকেই চলে যায় আলটিমেটলি। সো বেটার নট টু টাচ। হ্যাঁ, এবং ইয়াং জেনারেশনকে, যারা অ্যাডোলেসেন্ট চাইল্ড, তারা ইয়াং হচ্ছে, অ্যাডাল্ট লাইফে যাবে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাবে, তাদেরকে যতটা সম্ভব অ্যাওয়্যার করে রাখা এবং এই ব্যাপারগুলো বলা যে নট ইভেন ওয়ান্স
যেন কেউ ট্রাই করে। তো মনে হতে পারে আচ্ছা দেখি একবার খেয়ে কি আর হবে, একবার খাবো আর খাবো না, কিন্তু অনেকে সেটা থেকেও অ্যাডিকশনে পড়ে যায়। আচ্ছা তাহলে এইগুলা কি কি ক্রাইটেরিয়া গুলো হচ্ছে অফেন টেকেন ইন লার্জার অ্যামাউন্টস অর ওভার এ লঙ্গার পিরিয়ড দেন ওয়াজ ইন্টেন্ডেড। আমি যতটুকু নিব বলে ভাবছিলাম বসছিলাম তার চেয়ে বেশি নিয়ে ফেলবো এবং তার চেয়ে বেশি সময় ধরে খেতে থাকবো। ঠিক গার্লফ্রেন্ডের সাথে ওর বয়ফ্রেন্ডের সাথে টেলিফোনে কথা বলা বা সামনাসামনি কথা বলার মতো, যে ভাবছিলাম আচ্ছা 5 মিনিট বলে রেখে দিব কিন্তু বলতেই থাকলাম, অথবা আহ বেশি বললাম এটা। দেন হচ্ছে persistent desire or unsuccessful efforts to cut down or control use। আমি চাচ্ছি যে আমি বন্ধ করি অথবা থামাই দেই কিন্তু সেটা করতে পারবো না। A great deal of time is spent in activities necessary to obtain or use the substance or recover from its effect। একটা বড় সময় এটার পিছনে যাবে, কোথা থেকে জোগাড় করব, কিভাবে জোগাড় করব, কিভাবে ইউজ করব, কোথায় বসে করব, বিভিন্ন রকম এটা রিলেটেড ব্যাপারে তার হচ্ছে অনেকটা সময় লাইফে চলে যাবে। টাইম ইজ ভেরি এক্সপেন্সিভ থিং, তাই না? আমি আমার জীবনের অল্প কিছু সময় যদি ব্যয় করে একটা কিছুতে, সেটা অবশ্যই ফ্রুটফুল হতে হবে। আমাদের সময় সবারই অনেক কম, কিন্তু এখানে আমরা গ্রেট ডিল অফ টাইম একটা স্পেন্ড করে ফেলতেছি শুধু এই অ্যাক্টিভিটিসটার জন্য, সেটাও খারাপ। এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলা যদি বলেন তাহলে সেটা ওয়েল, সেটাও এক ধরনের এডিকশন, বাট গুড এডিকশন। এডিকশনেরও আবার গুড ব্যাড আছে, বাট ক্রাইটেরিয়া গুলা মোটামুটি সেম, সেটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলছি। লাইক দেন ক্রেভিং অর এ স্ট্রং ডিজায়ার অর আর্জ টু ইউজ, সারাক্ষণ মন চাইবে যে ওটা কখন আমি নিব, কখন ইউজ করব। রিকারেন্ট ইউজ রেজাল্টিং ইন এ ফেইলিয়ার টু ফুলফিল মেজর রোল অব্লিগেশনস এট ওয়ার্ক, স্কুল অর হোম। বারবার ইউজ করার ফলে তার যে লাইফের যে আদার ইম্পর্টেন্ট এরিয়া গুলো আছে, ওয়ার্ক বলেন, স্কুল বলেন, হোম বলেন, এইসব জায়গায় তার কিন্তু অ্যাক্টিভিটিজে রেজাল্ট খারাপ হতে থাকে। And continued use despite having persistent or recurrent social or interpersonal problems caused or exacerbated by the effects of substance। আমি ফিজিক্যালি মানে বুঝতে পারতেছি ডিসপাইট হ্যাভিং পারসিস্টেন্ট অর রিকারেন্ট সোশ্যাল অর ইন্টারপার্সোনাল প্রবলেম, কারোর সাথে আমার এইটা নেওয়ার জন্য আমার সোশ্যাল প্রবলেম হচ্ছে, আম, আমার ইন্টারপার্সোনাল প্রবলেম হচ্ছে। ইন্টারপার্সোনাল প্রবলেম হলো বাসার ওয়াইফের সাথে হাজবেন্ডের রিলেশন খারাপ হতে থাকে, কারণ অ্যাডিকুয়েট টাইম দিচ্ছে না, কোয়ালিটি টাইম দিচ্ছে না, বা হয়তো তার নিড গুলা ফুলফিল করছে না। অথবা সোশ্যাল, হয়তো তার হচ্ছে যে বন্ধু বান্ধবদের সাথে একটা গ্রুপ ছিল বা সোশ্যাল ওয়ার্ক ছিল, সেগুলো সে ইন্টারাপ্ট করা শুরু করবে। সো এখানে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যায়। And important social, occupational or recreational activities are given up or reduced because of its use। এবং এক সময় সে বাদ দেওয়া শুরু করবে, কোনো একটা বিয়ের প্রোগ্রাম, কোনো একটা অ্যাক্টিভিটি, অফিসে যাওয়া, আস্তে আস্তে এগুলা সে মানে ছেড়ে দেওয়া শুরু করবে ইম্পর্টেন্ট কাজগুলা। অ্যান্ড রিকারেন্ট ইউজ ইন সিচুয়েশন ইন উইচ ইট ইজ ফিজিক্যালি হ্যাজার্ডাস। সে জানে যে এটা নিলে আমি একটা বিপদে পড়বো, একটা শারীরিক ক্ষতি হয়ে যাবে, সেই জায়গায়ও সে না নিয়ে পারবে না। ধরেন একটু পরে ড্রাইভ করতে হবে, তাকে ড্রাইভ করে বাসায় ফিরতে হবে, কিন্তু সে অ্যালকোহল খাচ্ছেই। হ্যাঁ, খেতে খেতে একটা সময় ড্রাঙ্ক হয়ে গেল, সে একটা হয়তো ছোটখাটো অ্যাক্সিডেন্ট করে ফেললো, কিন্তু রেজিস্ট করতে পারবে না, খেতেই থাকবে। Use is continued despite knowledge of having a persistent or recurrent physical or psychological problems caused or exacerbated by use। ধরেন কারো লিভার ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, কারো ডায়াবেটিস হয়ে গেছে বা কিছু, বা জানে যে হবে, কিন্তু জানার পরেও খাচ্ছে বা হয়ে যাওয়ার পরেও খাচ্ছে, সে সেটা ছাড়তে পারছে না। Then tolerance develop করবে either of the following: diminished effect with continued use of the same amount of substance। আগে যে পরিমাণ খেত সেই পরিমাণ খেলে আর হচ্ছে না, তাকে দিন দিন তার সেই আগের ইফেক্টটা নিতে গেলে, মানে পেতে গেলে, ইফোরিক ইফেক্টটা পেতে গেলে তাকে অ্যামাউন্ট আরো দিন দিন বাড়াতে লাগতে লাগবে। অ্যান্ড নিড ইনক্রিজড অ্যামাউন্ট টু অ্যাচিভ ইনটক্সিকেশন অর ডিজায়ার্ড ইফেক্ট। সেটাই, মানে আগে যে পরিমাণে খেত তাতে আর সেম এফেক্ট হবে না, এবং তাকে নিড মানে বাড়াতে হবে অ্যামাউন্টটা। এন্ড উইথড্রল আইদার অফ দ্য ফলোইং। উইথড্রল বলি কখন আমরা, ক্যারেক্টারিস্টিক উইথড্রল সিনড্রোম থাকবে, এন্ড দ্য পার্টিকুলার সাবস্টেন্স অর ক্লোজলি রিলেটেড সাবস্টেন্স ইজ টেকেন টু রিলিভ অর অ্যাভয়েড উইথড্রল সিমটম। এবং এই উইথড্রলটা বন্ধ করার জন্য সে সেই সাবস্টেন্স অথবা এর কাছাকাছি গ্রুপের কোন একটা সাবস্টেন্স নিবে। যে তার হাত কাঁপা শুরু হলো, বা নেজাল ডিসচার্জ শুরু হলো, বা তার রানিং নোজ অথবা ট্রেমর, এগুলাকে বন্ধ করার জন্য সে
দেখা যাবে যে আবার সেই ডোজটা নিচ্ছে, সেই সাবস্টেন্সটা নিচ্ছে, অথবা তার সেই গ্রুপেরই কোনো একটা সাবস্টেন্স নিচ্ছে ওই উইথড্রল সিমটমটা কমানোর জন্য। এটা হচ্ছে উইথড্রল। সো টলারেন্স থাকবে, উইথড্রল থাকবে। তাহলে আমরা এই জিনিসগুলা পেলে আমরা এটাকে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বলবো। সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার, যেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার এন্ড সাবস্টেন্স ইনডিউস ডিসঅর্ডার। এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। কারো কোনো প্রশ্ন থাকলে মাঝে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ইনটক্সিকেশনটা আমরা এই যে ইউজ ডিসঅর্ডার বললাম, এখন ইনডিউস ডিসঅর্ডার একটু জানি। সেটা হচ্ছে ইনটক্সিকেশন, উইথড্রল এন্ড সাবস্টেন্স ইনডিউসড মেন্টাল ডিসঅর্ডার। ইনটক্সিকেশন হচ্ছে রিসেন্ট ইনজেকশন থাকতে হবে, মানে পেশেন্ট এসে আপনাকে বলবে যে একটু আগে নিয়েছে, অথবা সে তার ফ্রেন্ডরা বলবে যে একটু আগে নিয়ে এসেছে কোনো একটা সাবস্টেন্স, ধরেন মানে হেরোইন বা যাই হোক গাঁজা, অথবা অ্যামফেটামিন মানে ইয়াবা যেটা, সেগুলা। সো ইনটক্সিকেশনে বলবে যে একটা রিসেন্ট ইনজেকশনের হিস্ট্রি দিবে, ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট প্রবলেমেটিক বিহেভিয়ার অর সাইকোলজিক্যাল চেঞ্জেস থাকবে, পার্টিকুলার সাইন সিমটম ডেভেলপ করবে ওই ওই যে সাবস্টেন্স নিয়েছে সেটার ডিউরিং অর শর্টলি আফটার দ্য ইউজ, and sign symptoms are not attributed to another medical condition and not better explained by another mental disorder including intoxication with another substance। মানে অন্য কোনো কিছু দিয়ে এটাকে এক্সপ্লেইন করতে পারবেন না আপনি। তার সিজোফ্রেনিয়া আছে, বা তার বাইপোলার আছে, বা তার অন্য কোনো একটা ডিজিজ বা কোনো কিছু দিয়ে এক্সপ্লেইন করা যাচ্ছে তা না, কিন্তু এটার সাথে আপনি টেম্পোরাল রিলেশন পাবেন যে একটা সাবস্টেন্স খেয়েছিল এবং তারপরে সেই সাবস্টেন্সটার যে পার্টিকুলার সাইন সিমটম সেগুলো আপনি তার মধ্যে পাবেন। আর withdrawal হচ্ছে cessation or reduction in substance use that has been heavy and prolonged। এখানে কিন্তু মানে withdrawal symptomটা কিন্তু ফট করে হয় না, খুব দ্রুত হয় না। এটা অনেক দিন ধরে যখন কেউ একটা সাবস্টেন্স ইউজ করে এবং হেভি অ্যামাউন্টে ইউজ করে, তখনই তারপরেই কিন্তু আমরা সিজেশন, যখন এটা বন্ধ করে দিই সাবস্টেন্স, সাডেনলি যদি রিডাকশন অর সিজেশন হয় তখন এই withdrawal symptomটা আসে। And appearance of particular sign symptom, এখানে আমরা particular sign symptom পাবো within several hours to a few days after the cessation of a or cessation or reduction in the substance use। আর হচ্ছে sign symptom causes clinically significant distress or impairment in social, occupational or other important areas of functioning। মানে এই সাবস্টেন্সটার কারণে বা এই সাইন সিমটম গুলোর কারণে তার কিছু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে, তার সোশ্যাল, অকুপেশনাল এসব জায়গায় তার ইম্পেয়ারমেন্ট হবে। কারণ উইথড্রল হচ্ছে বারবার, উইথড্রল সিমটমের জন্য সে সাবস্টেন্সটা বেশি বেশি নিচ্ছে, তো তার হচ্ছে দেখা গেল যে অফিস মিস করলো, ইন্টারপার্সোনাল প্রবলেম হলো, সো তার পার্সোনাল লাইফও আস্তে আস্তে হ্যাম্পার হওয়া শুরু হবে। তাহলে এই হচ্ছে অ্যাডিকশনকে আমরা এই 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 ডায়াগনোসিস গুলা আমরা আমাদের প্রেসক্রিপশন প্যাডে লিখতে পারি। ইনটক্সিকেশন লিখতে পারি, উইথড্রল লিখতে পারি, সাবস্টেন্স ইনডিউস মেন্টাল ডিসঅর্ডার লিখতে পারি যদি থাকে। যে তিনটাকে আমরা একসাথে সাবস্টেন্স ইনডিউস ডিসঅর্ডার বলছি, এরকম ব্রডার টার্ম। অথবা সাবস্টেন্স ইউজ, সে এই প্রবলেমস গুলো এখনো হয় নাই, কিন্তু সে তার ইউজটা কন্ট্রোল করতে পারছে না, এবং তার জন্য তার এই যে 12টা পয়েন্ট বলেছিলাম তার মধ্যে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট গত 1 বছর ধরে যদি তার মধ্যে আমরা পেয়ে থাকি, তাহলে তাকে আমরা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বলছি। তারপরেও যদি কনফিউশন হয়, আপনার কিছু একটা সাবস্টেন্স রিলেটেড সামথিং আপনি এখন ফিগার আউট করতে পারছেন না, তাহলে সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার লিখে রাখবেন ডায়াগনোসিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে সাইকোপ্যাথোলজি। অ্যাকচুয়ালি কেন এই অ্যাডিকশনের দিকে আমরা যাই, কেউ কেউ যায় কেউ যায় না, বাট প্যাথোলজিটা আসলে কি? All drugs that are taken in excess have in common reward dependence। Reward dependence জিনিসটা কি? এটা একটা cognitive approach like direct intense activation of the brain reward system। Reward systemটা হচ্ছে involved in the reinforcement of behavior and production of memories, leading to neglect of normal activities, overemphasize positive effect and ignore the negative consequence। আমরা যখন কোনো একটা সাবস্টেন্স খাচ্ছি, খাওয়ার ফলে দেখা যায় কি আমাদের রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়। রিওয়ার্ড সিস্টেম হচ্ছে যে আমি এটা এনফোর্স করে একটা বিহেভিয়ার অর মেমোরিকে, যেটা আমাকে একটা ভালো ফিলিং দেয়, এবং দ্যাট লিডস টু নেগলেক্ট অফ নর্মাল অ্যাক্টিভিটিস। সেটার জন্য আমি আমার নর্মাল অ্যাক্টিভিটিস গুলোকে নেগলেক্ট করা শুরু করলাম। And এই প্রসেসটা ওভার এমফাসাইজ দ্য পজিটিভ ইফেক্ট and ignores the negative consequences। কোনটা? ধরেন আমি ইয়াবা খেলাম, আমি রাত জাগতে পারতেছি, আমার ওয়েট লস হচ্ছে,
আমি একটু ইউফোরিক থাকছি, আমার খুব সবকিছু অনেক ভালো লাগছে, দিস আর দ্য পজিটিভ ইফেক্ট। আমার ব্রেন তখন আমাকে এই পজিটিভ ইফেক্টের দিকেই কনসেন্ট্রেট করাবে, নট ইন দ্য নট টু দ্য টুয়ার্ডস দ্য নেগেটিভ কনসিকুয়েন্সেস। হ্যাঁ, আমি ইয়াবা খেলে পরবর্তীতে আমার কি হবে, আমার আমার লিভার ড্যামেজ হবে, আমার কিডনি ড্যামেজ হবে, আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিতে পারে, আমার সিজোফ্রেনিয়া হতে পারে। সেই সব দিকে কিন্তু আমার ব্রেন আমাকে ফোকাস করতেই দিবে না। এবং এটার কারণে পেশেন্টরা জানে না কিন্তু তা না, জানে, কিন্তু ওই সব দিকে ডিটেল সে জানার চেষ্টাই করে না, বা ওগুলাকে সে ইগনোর করে একদম টোটালি। সে পজিটিভ যখন বলবেন যে না, যখন তাদের ইনসাইট না থাকে বলে না আমি তো খাচ্ছি তো কি হয়েছে, আমার তো সমস্যা হচ্ছে না, আমি তো ভালোই আছি, আমার তো এই বেনিফিট হচ্ছে, কিন্তু সে নেগেটিভ কনসিকুয়েন্সের দিকে যেতেই যাবে না। অ্যান্ড বায়োকেমিক্যালি যেটা হয়, ডোপামিন রিলিজ ইন দ্য মেসোলিম্বিক পাথওয়ে, মেসোলিম্বিক পাথওয়ে তো ডোপামিন রিলিজ হয়, এটা একটা কারণ। সো প্রিভিয়াসলি আমরা অ্যাবিউজ বলতাম, ডিপেন্ডেন্স বলতাম। ডিপেন্ডেন্স কথাটা জেনে রাখেন, কারণ এটা ইম্পর্টেন্ট, কারণ ডিপেন্ডেন্সি অনেক, আপনারা যেটা কমনলি যেটা পাবেন সেটা হচ্ছে বেনজোডাইজিপিন ডিপেন্ডেন্সি। Certain physiological and psychological phenomena that are induced by the repeated taking of a substance, which include the following: a strong desire to take the substance, progressive neglect of alternative source of satisfaction, tolerance, withdrawal. এই সবগুলা কিন্তু বেনজোডাইজিপিনে হয়, বেনজোডাইজিপিন ডিপেন্ডেন্সি অনেকে চলে যায়। এখানে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য এটা একটা পয়েন্ট, যে বেনজোডাইজিপিন যখন লিখবেন খুবই সাবধানে, যে সত্যি দিতে হবে কিনা, দিতে হলে তার আগের পাস্ট হিস্ট্রি অথবা ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা অ্যাডিকশনের, সে কোন এজ গ্রুপে, সে সেটাকে মানে আবার অ্যাজ নিডেড খেয়ে বন্ধ করে দেওয়ার মতো পার্সোনালিটি স্ট্রং কিনা, খুব বেশি স্ট্রেস আছে কিনা তার লাইফে, এগুলো একটু খেয়াল করে দিতে হবে। কারণ হচ্ছে যখন আপনি তাকে বেনজোডাইজিপিন দিলেন, আপনি হয়তো দিলেন 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য, কিন্তু পেশেন্টের যদি একটু রিলিফ ফিল করে এবং একটু বেটার ফিল করে, অনেক সময় তারা এই মেডিসিন গুলো খেতেই থাকে, অ্যাজ লাইক ফ্রেনজিট টেনজিট এসবের মতো, যেটা আমরা গত ক্লাসে বোধহয় ডিসকাস করেছিলাম, দেওয়াটা অত লং টার্ম ইউজ না করা উচিত না। এবং বেনজোডাইজিপিনও একইভাবে, বেনজোডাইজিপিন এতে লেখা আছে ডেভিডসনে 3 উইকস পর্যন্ত সেফলি দেওয়া যায়। তো আপনার প্রেসক্রিপশনে ওভাবেই লিখবেন। এবং আমার কাছে এমনও পেশেন্ট আছে যে আসছিল যে 30টা খায় পার ডে, পার নাইট, এবং এটা 80টা খায় পার ডে, এরকম ট্যাবলেটও মানে পেশেন্টও পাওয়া গেছে যে মিডাজোলাম 80 ট্যাবলেটস খাচ্ছে পার ডে, এবং তাকে অ্যাডমিশন করতে হয়েছে এরকম। সো খুব বি কেয়ারফুল বেনজোডাইজিপিন ইউজ করার সময়। তাহলে আমরা এটাকে সাধারণত এই অ্যাবিউজ যে মেডিসিন গুলা করি সেগুলাকে এই 10টা ভাগে ভাগ করে আমরা ডিসকাস করি: অ্যালকোহল, ক্যাফিন, ক্যানাবিস, হ্যালুসিনোজেন্স, ইনহেলেন্টস, opioids, sedatives, hypnotics and anxiolytics, এই sedatives এর মধ্যে benzodiazepine পড়ে, stimulants, tobacco, other or unknown substances. তো এগুলা হচ্ছে মেইন গ্রুপ গুলা। এর মধ্যে ক্যাফেইন তো আমরা আসলে অনেক সময় ধরি না এডিকশনের মধ্যে। টোবাকো বলতে গেলে ক্যাফিনের মতোই হয়ে গেছে অনেকটা, চা 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 সিগারেটের দোকান আমরা বলি, চা পানের দোকান, তাই না? তো ওটা খুবই মানে বলতে গেলে ডাল ভাত, বাট অ্যাকচুয়ালি ডাল ভাত না। এডিকশনের সবগুলা সাইন সিমটমস কিন্তু এখানে থাকে, এবং হচ্ছে এটা মানে অনেক বেশি মাত্রায় চলে যায়, অনেক সময় আউট অফ কন্ট্রোল হয়ে যায়। অ্যালকোহল, এটাও মোটামুটি অনেক জায়গায় সোশ্যালি অর কালচারালি রিলিজিয়াসলি অ্যাকসেপ্টেবল, আমাদের দেশে না, বাট তারপরেও এটাও তো যে কোনো সাবস্টেন্স আমরা যখন পড়বো তখন এটার আদার নেম কি কি নামে আর পাওয়া যায়, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, কেমিক্যাল কম্পোজিশন কি, কারো বোধহয় মাইক্রোফোন অন আছে, একটু অফ করে নিলে ভালো হয়। এপিডেমিওলজি, ম্যাডাম ওই যে অপিওইডস এর আন্ডারে কি কি যাবে ম্যাডাম? কি কি যাবে, যাবে তো এটা হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন, না এটা বিভিন্ন নামে পাওয়া যায়, ওই আপনার কালচারালি কি কি পাওয়া যায় আপনার এরিয়াতে সেগুলো হচ্ছে মানে আলাদা, কিন্তু এটা আমি ওই যে কম্পোজিশন কেমিক্যাল, ইয়াবাটা কিসের আন্ডারে যাবে? ইয়াবাটা ম্যাডাম অ্যামফেটামিন, হ্যাঁ অ্যাম্ফেটামিনের আন্ডারে যাবে। এখানে তো অ্যাম্ফেটামিন নাম তো অপিওয়েডের আন্ডারেই যাবে। হ্যাঁ।
ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে আদার নেমস, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, কেমিক্যাল কম্পোজিশন, এপিডেমিওলজি, সাইন সিমটম অফ ইনটক্সিকেশন, উইথড্রল, ডায়াগনোসিস, অ্যাডভার্স ইফেক্ট এন্ড ট্রিটমেন্ট, মোটামুটি এইটার একটা আউটলাইনে যদি ফেলে কোনো একটা, মানে আমি আপনাদেরকে ছোট হ্যান্ডআউট পাঠিয়ে দিব পরে, প্রত্যেকটা আলাদা আলাদা করে। তো এটা আপনার কাছে একটা সফট কপি অর প্রিন্টেড কপি যদি সাথে রাখতে পারেন, মাঝে মাঝে জাস্ট একটু উল্টায় দেখলে এটা মাথায় থাকবে। একটু ডিফিকাল্ট আপনাদের জন্য, আপনাদেরকে তো অনেক কিছুই ডিল করতে হবে, তো সবকিছু হয়তো মাথায় সবসময় থাকবে না, বাট বেসিক কনসেপ্টটা থাকলেই পেশেন্টকে হেল্প করতে পারবেন। আচ্ছা, এটা পড়েন, একটু মাইন্ড রিফ্রেশ হোক। কি এটা? প্রেমের কবিতা, তাই না? তাহলে প্রেম আর অ্যাডিকশন মোটামুটি কাছাকাছি, একই রকম। ওটা প্রেমিকাকে না পেলেও মানুষ সুইসাইড টুইসাইড করতে চলে যায়, ধরে রাখা মুশকিল হয়, হসপিটালাইজেশন লাগে, এরকম অবস্থা হয়। আর হচ্ছে অ্যাডিকশনের পেশেন্টরাও তাদেরকে অ্যাডিকশন থেকে সারাতে গেলেও একই রকম বিহেভিয়ার করে। এবং অ্যাডিকশনে আমরা কিন্তু প্রথমেই বলি, ফার্স্ট স্টেপটাই বলি যে হচ্ছে হসপিটাল অ্যাডমিশন, কারণ আমরা যখন ওটাকে ডিটক্সিফাই করতে যাব, তাকে ওখান থেকে উইথড্রলের দিকে নিতে যাব, সেই ব্যর্থ প্রেমিকের মতোই অবস্থা হবে, পারলে সুইসাইড করে ফেলে, রাগ হয়ে যাবে, ভাঙচুর করবে, অ্যাগ্রেসিভ হবে, অনেক কিছুই হবে। সো ওই ফেজটাকে কন্ট্রোল করা ইন দ্য কমিউনিটি একটু অ্যাকচুয়ালি ডিফারেন্ট, মানে ডিফারেন্ট অ্যান্ড ডিফিকাল্ট। সো ওটা সাধারণত আমরা বলি যে এডিকশন থেকে বের হওয়ার প্রথম স্টেপ হচ্ছে হসপিটাল অ্যাডমিশন। ড্যামেজেস কজ বাই অ্যাডিকশন কি কি? ফিজিক্যাল ড্যামেজ হতে পারে, সাইকোলজিক্যাল ড্যামেজ হতে পারে, সোশ্যাল ড্যামেজ হতে পারে। ফিজিক্যাল হচ্ছে ধরেন এনি ইলনেস, অর্গান ফেলিওর, ফেটাল ম্যালফরমেশন, যদি ফিমেল পেশেন্ট হয়, প্রেগনেন্ট হয়ে যায়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে in mother or baby as well. Psychological damage, mental illness, personality change, intoxication and withdrawal effects থাকে, and social এর মধ্যে family problem, work problem, road traffic accident, crime। এই সাবস্টেন্সের টাকা জোগাড় করার জন্য বিভিন্ন ভাবে সে দেখা যায় যে হাইজ্যাকিং অথবা চুরি, বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়ায় পড়ে। আচ্ছা, তাহলে আমরা টোবাকোতে আসি। টোবাকোটাই যেহেতু আপনারা বেশি পাবেন, এবং টোবাকোটা নিয়ে তাহলে আমি একটু কথা বলি আজকে। ইটস দ্য লিডিং গ্লোবাল কজ অফ প্রিভেন্টেবল ডেথ। কত ইম্পর্টেন্ট একটা কথা দেখেন, লিডিং গ্লোবাল কজ অফ প্রিভেন্টেবল ডেথ, যে ডেথটাকে আপনি প্রিভেন্ট করতে পারতেন তার সবচেয়ে বড় জায়গা হচ্ছে এটা, because it kills nearly 6 million people and causes hundreds of billions of dollars of economic damage worldwide each year. Most of these deaths occur in lower middle income countries. একটু যদি আমরা সাবধান হই, একটু যদি অ্যাওয়্যার হই, একটা পেশেন্টকেও যদি স্মোকিং থেকে তুলে আনতে পারি, তাহলে এটা আপনি অনেক বড় একটা হেল্প করছেন, শুধু ওই পেশেন্টকে না, পুরো সারা ওয়ার্ল্ডকে, ইকোনমিক্যালি, এনভায়রনমেন্টালি অ্যান্ড অবশ্যই মরালি। সো আচ্ছা, তার আগে কিন্তু আবার নিজেকেও, হ্যাঁ, প্রথমে নিজেকে উঠায় নিয়ে আসেন। যদি আপনাদের মধ্যে কারো স্মোকিং হ্যাবিট থাকে, তাহলে আজকেই শুরু করেন, আজকেই প্রমিস করেন যে আমি ছেড়ে দিব। কারণ আপনি ছাড়লে মানে হচ্ছে যে আপনি আরো 10টা মানুষকে হেল্প করতে পারবেন, গাইড করতে পারবেন যে হাউ ইউ হ্যাভ লেফট ইট। সো যাই হোক, এটা আউট অফ কনটেক্সট, যদি কারো থেকে থাকে, তাহলে আমরা সবসময় নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবো সবকিছুতে, তাহলেই হচ্ছে সেটা ইজি হয় অন্যদেরকে বলা। রিলিজিয়াসলিও আমাদের নবীজি তাই বলেছিলেন, তাই না? সো একটা পার্সনকে যদি চেঞ্জ করতে পারেন, সেটা অনেক বেশি রিওয়ার্ডিং, ইন এ সেন্স যে আমরা মানে আননোয়িংলি অনেক বড় একটা হেল্প করে ফেলতে পারছি ওয়ার্ল্ডকে। If current trends continues by 2030, tobacco will kill more than 8 million people worldwide each year, with 80% of these
premature deaths among people living in lower middle income countries. সো আমরা কিভাবে আসলে এটা করব, মানে স্মোকিংটা এত মানে এটা লাইক দাঁত ব্রাশ অথবা গোসল অথবা খাওয়ার মতো একটা হ্যাবিটে চলে আসে যে এটাকে ছাড়ার কথা বললে পেশেন্টরা প্রথমে মানে এমন ভাবে তাকায় যে মনে হচ্ছে যে তাকে মরে যেতে বলা হয়েছে, এরকম একটা ভাব। তো তাকে সেখান থেকে মোটিভেট করা এবং সেখান থেকে তাকে উঠায় নিয়ে আসা ইটস এ কাইন্ড অফ চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি। লেগে থাকতে হবে, বারবার বলতে হবে। কি বলতে হবে? বেনিফিটটা। কারণ ওই যে আমি বলছিলাম যে যখন স্মোকিং কেউ করে সে কিন্তু তার স্মোকিং করলে আমার কি কি বেনিফিট হচ্ছে সেদিকে ব্রেইন তাকে ফোকাস করায়, ক্ষতির দিকগুলোতে ফোকাস করায় না। কিন্তু আপনার কাজ হচ্ছে তখন তাকে ছেড়ে দিলে কি কি বেনিফিট সেটার দিকে ফোকাস করানো। কারণ সে আপনি নেগেটিভ তার খেলে কি কি খারাপ হবে সেদিকে আপনি যতই ফোকাস করতে চান তার ব্রেন তাকে সেদিকে ফোকাস করতে দিবে না। কিন্তু আপনার কাজ হচ্ছে এটার অপোজিটটা করা, ছেড়ে দিলে তার কি কি বেনিফিট সেটা বলা এবং কন্টিনিউ করলে তার কি কি ড্যামেজ সেটা বলা। আমার এক স্যার তার ইতে অরূপ রতন স্যার, উনি অ্যাকচুয়ালি ডেন্টিস্ট, কিন্তু উনি এটা নিয়ে অনেক বড় অনেক কিছু করেন, সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন, বিভিন্ন প্রোগ্রাম করেন। এবং উনি ওনার চেম্বারে একটা ছবি রেখেছেন যেখানে স্মোকিং এর জন্য কি কি ড্যামেজ হতে পারে, তার লিভার ড্যামেজ এভরিথিং ফোকাস করে একটা ছবি দেওয়া। এবং ছবিটা বেশ ভয়ঙ্কর। মানে আমরা সাধারণত কি রাখি, আমরা চেম্বারে বা বাসায় যেখানে হোক খুব সুন্দর কোনো ছবি রাখি, নেচারের ছবি রাখি, এসব রাখি। তো ওই ছবিটার দিকে তাকালেই একটা মানে খারাপ ফিল হয়, একটা আহ ভালো লাগে না ছবিটার দিকে তাকালে। কিন্তু স্যার ওটা রেখেছেন এবং যারা স্মোকিং করে বড় করে নিচে স্মোকিং দেখার দিয়ে এবং সব ড্যামেজ গুলো দেখানো। তো আপনার একবার চোখ করলেও মনে হবে যে আচ্ছা আসলে তো আমি খেলে তো এই এই ড্যামেজ গুলো আমার হবে। এবং স্যার ওটার জন্যই ওই ভয়ঙ্কর ছবিটা ওনার চেম্বারে রেখে দিয়েছেন। কারণ স্মোকিং এর ফলে যে ডেন্টাল প্রবলেমস গুলো হয় এবং তার কনসিকুয়েন্স গুলো নিয়ে এত পেশেন্ট তার কাছে আসতো যে পরে তো উনি, যদিও উনি ডেন্টিস্ট, কিন্তু উনি মনে করলেন যে এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত এবং প্রোগ্রাম করা উচিত। স্যার এখন উনি একটা বড় লিডার বলতে গেলে এই ব্যাপারে। যাই হোক, আপনাদের চেম্বারেও আপনারা এই ধরনের লিফলেট রাখতে পারেন, ছবি রাখতে পারেন, বা কারা স্মোকিং করে ছোট্ট একটা কোশ্চেন নিয়ে রাখলেন, কতদিন ধরে স্মোকিং করে, সে স্মোকিং এর ব্যাড এফেক্টস গুলো জানে কি জানে না, তারপরে কিভাবে শুরু করলো বা সে ছাড়তে চায় কিনা, ছোট ছোট কোশ্চেন নিয়ে দিয়ে একটা কোশ্চেন সেট করে রাখতে পারেন আপনার চেম্বারে। যখন পেশেন্ট আসলো, ওয়েটিং রুমে বসে আছে, আপনি তাকে একটা দিয়ে দিলেন, পেশেন্ট অ্যান্ড পেশেন্ট অ্যাটেন্ডেন্টও হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, যে তার ফ্যামিলিতে কে কে থাকে, তার মধ্যে কেউ স্মোকিং করে কিনা, করলে তার জন্য অ্যাপ্লিকেবল এই এইগুলা একটা স্টাডিও করে ফেলতে পারেন। এন্ড সাথে হচ্ছে যে আপনি আপনার পেশেন্ট সম্পর্কে একটা আইডিয়াও পেয়ে যাবেন যে সে কিভাবে স্মোকিং কতদিন ধরে করছে, কি রেটে করছে, তার ফ্যামিলিতে আর কে কে করছে, সে জানে কিনা স্মোকিং এর নেগেটিভ ইফেক্ট গুলা। সো এটা জাস্ট একটা স্ট্রাইক করা যে আমার ফিজিশিয়ান আমার সম্পর্কে জানতে চায় বা অ্যাকচুয়ালি সে আমার সম্পর্কে কনসার্ন। এটা একটা হয়তো আপনার অত ডিটেইল ওই সময় জিজ্ঞেস করার থাকলো না, আপনি তো তাকে আগে একটা কোশ্চেনে দিয়ে ইনফরমেশন গুলো নিয়ে ফেললেন, তার প্রেসক্রিপশনের সাথে সেটা থাকলো অ্যাটাচড বা তার ফাইলের সাথে থাকলো, আপনি তো জেনে গেলেন এবং পেশেন্টও জানলো যে আপনি জানতে চাচ্ছেন, আপনি কনসার্ন। এন্ড তাকে আপনি যে জিনিসগুলো জানাবেন সেগুলো হচ্ছে যে যখন কেউ স্মোকিং ছাড়ে এই বেনিফিট গুলা কি কি, জাস্ট আফটার 8 hours, 8 ঘন্টার মধ্যে কি কি হয়, ব্লাড লেভেলস অফ নিকোটিন অ্যান্ড কার্বন মনোক্সাইড রিডিউসড বাই হাফ, ব্লাড অক্সিজেন লেভেল রিটার্নস টু নর্মাল। মানে 8 ঘন্টার মধ্যে হাফ হয়ে গেল ব্লাডের কার্বন মনোক্সাইড লেভেল, অ্যান্ড ব্লাড অক্সিজেন লেভেল নর্মালে চলে যায় জাস্ট উইদিন 8 hours, যদি আমরা অনলি 8 hours স্মোকিং কুইট করি। 24 hours এর পরে কি হবে, কার্বন মনোক্সাইড ইলিমিনেটেড ফ্রম দ্য বডি, একদম টোটালি ইলিমিনেট হয়ে গেল বডি থেকে। 48 hours, nicotine eliminated from the body, taste buds starts to recover. Within 1 month, skin color improves, loses grayish pallor, less wrinkled, and respiratory cilia begin to regenerate. Withdrawal symptoms have stopped. 1 মাসের মধ্যে, এটা ইম্পর্টেন্ট, পেশেন্টকে জানাবে। আপনার প্রথম 1 মাস কষ্ট হবে, আমরা বুঝতে পারছি, কিন্তু 1 মাসের পরে আপনার এই যে
স্মোকিং ছেড়ে দেওয়ার যা যা সাইড ইফেক্ট আপনি বলতে চান, বা আপনি ছাড়তে পারেন না, ছাড়তে গেলে এই সমস্যা হয়, বিভিন্ন রকম পেশেন্টরা বলবে, এই সব কিছু আপনার 1 মাসের পরে আর থাকবে না। প্রথম 1টা মাস আপনাকে একটু কষ্ট করতে হবে, এবং এই 1টা মাস আপনি তাকে অ্যাজ এ ফিজিশিয়ান কিভাবে হেল্প করতে পারেন, একটু তাকে অ্যাংজিওলাইটিক দিয়ে রাখতে পারেন, তাকে যদি কনস্টিপেশন থাকে সেটার একটা মানে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যেটাকে বলে, প্যালপিটেশন থাকলে ইন্ডেভার দিয়ে রাখলেন, তার কনস্টিপেশন থাকলে সেটাকে লাইক্সেটিভ বা অন্য কিছু দিয়ে রাখলেন। হেল্প এনি হাউ, যে কোনো ভাবে হোক তাকে হেল্প করেন প্রথম 1 মাস। যদি হেল্প করতে পারেন তাহলে হচ্ছে তার উইথড্রল সিমটমটা চলে যাবে প্রথম 1 মাসের মধ্যেই, এবং দেন হচ্ছে তার আর কোনো ওই খারাপ লাগার ফেজটা থাকবে না। এইটা পেশেন্টকে প্রথমেই বলে নেওয়া, তাহলে তার একটা মেন্টাল সেট আপ থাকবে যে হ্যাঁ, আমি 1 মাস পরে তো আমার আর সিমটম থাকছে না, 1টা মাস একটু কষ্ট করি, তাহলে তার হচ্ছে তার কমপ্লায়েন্সটা পাবেন আপনি এই ব্যাপারে আর কি। সো দিস ইজ ইম্পর্টেন্ট। And then 3 to 9 months, 3 থেকে 9 মাসের মধ্যে কাফিং এন্ড উইজিং লেস ফ্রিকুয়েন্ট হয়ে যাবে। 5 years এর মধ্যে রিস্ক অফ হার্ট অ্যাটাক halved and compared with a smoker, একটা স্মোকার বা স্মোকিং এ থাকলে তার যতটুকু রিস্ক ছিল সেটা হাফ হয়ে যাবে। And within 10 years risk of lung cancer halved compared with a smoker. তাহলে এই মানে বড় জিনিসগুলা কমতে সময়ও বড় লাগবে, কিন্তু বেনিফিট গুলা একেবারে 8 hours এর মধ্যেই শুরু হয়ে যাবে, এটা তাকে বলতে হবে। এবং একটা স্মোকার যদি স্মোকিং কন্টিনিউ করে, তার চেয়ে 5 বছর পরে যে তার রিস্ক হার্ট অ্যাটাকের রিস্ক হাফ হয়ে যাবে, এবং লাং ক্যান্সারের রিস্ক 10 বছরের মধ্যে হাফ হয়ে যাবে। এইভাবে আমরা পেশেন্টকে একটু মোটিভেট করতে পারি যে আপনার বেনিফিট গুলা এটা, এই বেনিফিট গুলার জন্য আপনাকে ছাড়তে হবে। তো সে বলবে যে আচ্ছা খাই, খেলে কি আর হবে, খেলে সমস্যা কি, এই বিভিন্ন ধরনের এই টাইপের প্রশ্ন তারা করে, বা এই ধরনের যুক্তি তারা দিতে চেষ্টা করে। ওরা বলে যে হচ্ছে সিগারেট না খাইলে পায়খানা হয় না, কেউ বলে কাশি শুরু হয়ে যায়, মানে এটা খাইলে তাদের ওষুধের মতো কাজ করে। হ্যাঁ, সেটাই তো বললাম যে ওই জন্য তাকে আপনি বলবেন যে আপনার প্রথম 1 মাসই এটা হবে, যখন আপনি ছাড়তে যাবেন একেবারেই যদি না খান, তাহলে এই কষ্টগুলো 1 মাসের বেশি আর থাকবে না, উইথড্রল সিমটম গুলা 1 মাস পরে এটা ঠিক হয়ে যাবে। এই 1টা মাস আপনি তাকে ওই যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেন, তার যদি কনস্টিপেশন হয় তাকে ল্যাক্সেটিভ দেন, সে বলবে আচ্ছা কয়দিন খাবো, সারা জীবন কি এটা খেয়ে হবে কিনা, আপনি বলবেন না আপনার সারা জীবন লাগবে না, 1 মাসের পরে আপনার আর এই সমস্যাগুলো থাকবে না, এই 1 মাসে আমরা আপনাকে হয়তো বিভিন্ন রকম ওষুধপত্র দিয়ে একটু সাপোর্ট দিব। এইটা মানে সে তো অ্যাকচুয়ালি অ্যাসিওরেন্স চায় যে আমি আমি ভালো থাকতে চাই। So effective strategies হচ্ছে simple supportive organizational infrastructure, identifying and recording all patients' smoking status, placing smoking cessation literature and posters in waiting areas, promoting quit support services such as counseling, and brief advice to quit given by a primary care doctor. So এগুলো হচ্ছে যে প্রাইমারিলি আমরা কি কি করতে পারি। যেটা আমি বলছিলাম, আইডেন্টিফাইং এন্ড রেকর্ডিং অল দ্য পেশেন্ট স্মোকিং স্ট্যাটাস, যে আপনি একটা কোয়েশ্চেনিয়ার বানায় রাখতে পারেন, সেটা পেশেন্টকে দিতে পারেন। স্মোকিং সিজেশনের লিটারেচার রাখতে পারেন, পোস্টার রাখতে পারেন ওয়েটিং রুমে বা আপনার রুমে। প্রমোটিং কুইট সাপোর্ট সার্ভিসেস সাচ এস কাউন্সেলিং, কারো যদি থেকেই থাকে আপনার সময় হচ্ছে না হাতে, তাহলে আপনি কোনো একটা সাপোর্টিং সার্ভিসের সাথে কাউন্সেলিং টিমের সাথে কোলাবোরেশন রাখতে পারেন, তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন কাউন্সেলিং এর জন্য। অ্যান্ড ব্রিফলি অল্প সময়ের মধ্যে কিছু অ্যাডভাইস তো দেওয়াই যায়। Pharmacotherapy for nicotine dependence, face-to-face individual counseling by a healthcare worker trained in behavioral change and not involved in the person's routine clinical care. ফার্মাকোলজিক্যাল থেরাপির ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই এইটাতেই ফোকাস করি যে আচ্ছা কোনো ওষুধ আছে কি যেটা দিয়ে নিকোটিন হ্যাবিটটাকে রিভার্ট করা যাবে, এরকম অ্যাকচুয়ালি কোনো ওষুধ নাই, এবং কোনো মেডিসিনেরই খুব ভালো এইটা দিয়ে কাজ হয়েছে এরকম কিছু কিন্তু নাই, খুব স্পেসিফিক কিছু নাই। সো এখানে আবার অনেকে মানে লেস হার্মফুল কিছুতে কনভার্ট করে যেতে চায়, যেমন নিকোটিন গাম অথবা ভেপ, এগুলা বলে যে এগুলাতে সুইচ করে তারপর ছাড়ি, ওইটা একটা অপশন, কিন্তু ওগুলারও ড্যামেজিং এফেক্ট আছে, এবং ওগুলা থেকেও আবার রিভার্ট করাটা অনেক সময় মুশকিল মুশকিল হয়ে যায়। সো অ্যাকচুয়ালি বেটার হচ্ছে যে আহ, আমরা গ্র্যাজুয়াল উইথড্রল বলি এন্ড হচ্ছে সাডেন উইথড্রল বলি, বাট যদি আপনি থিওরিটিক্যালি বলেন যে কোনটা বেটার, তাহলে গ্র্যাজুয়াল উইথড্রলটা ইজ লেস মানে প্রেফারেবল। কারণ হচ্ছে যে আপনি আস্তে আস্তে ছাড়তে যাবেন প্রতিদিন বা
ধরেন সপ্তাহেই একটা করে আমি কমাতে চাচ্ছি বা প্রতিদিন একটা করে কমাতে চাচ্ছি, দেখা যায় কি আবার ব্যাক করে, হয়তো একটা করে কমায় আনলো 7 দিন, আবার পরের 7 দিনে আবার হয়তো একটা করে বেড়ে যায়, এরকম করে। মানে টোটালি কুইট করাটা একটু ডিলেইড হয় বরং এই প্রসেসে। কিন্তু যদি আমি একবারে ছাড়তে চেষ্টা করি যে হ্যাঁ আমি আজকে থেকে আর খাবোই না, আগে জটাই খাচ্ছিলাম যাই খাচ্ছিলাম, আজকে থেকে একদম ফুললি স্টপ, এই এইভাবে যদি কেউ ছাড়ে কষ্টটা বেশি হয় কিন্তু সাকসেস রেটটা বেশি থাকে। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই যে হঠাৎ করে আমি ছেড়ে দিব, এটার জন্য যে মোটিভেশনটা, এইটাতে পেশেন্টকে আনাটাই হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। কারণ তার ইচ্ছা থাকতে হবে, তাকে জোর করে কিন্তু এই কাজটা করানো যাবে না। সে নিজে থেকে উইলিংলি আসতে হবে যে হ্যাঁ আমি ছাড়তে চাই, ওকে আমি আসছি এই প্রসেসে, তাহলেই পারবেন, আদারওয়াইজ এটা একটু মানে কঠিন। সো কি রিকমেন্ডেশনস হচ্ছে, মেক ইউর পেশেন্ট স্মোক ফ্রি বাই ব্যানিং স্মোকিং অন দ্য premises, displaying information on smoking cessation in the waiting room, asking every patient about smoking status, and promoting smoking cessation services. আপনার চেম্বার এরিয়াটা স্মোকিং ফ্রি, প্রথমে এটা দিয়ে ফেলেন, একটা ডিক্লারেশন দেন এবং সাইন বোর্ড টোর্ড দিয়ে রাখেন। অ্যাটলিস্ট ওয়েটিং টাইমটা 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, যে সময়টুকু হোক সেটুকু তো সে স্মোকিং ফ্রি থাকছে, এবং এটাই তার প্রথম প্র্যাকটিস হোক, প্রথম স্টেপ হোক। আপনি তাকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ আপনি তো স্মোকার, তো আপনি তো আমার এখানে এসে তো স্মোক করেন নাই, এতক্ষণ তো বসলেন, পারলেন না? এভাবেই পারবেন। সো let it be the first step. Opportunistically provide brief, clear advice to quit whenever appropriate. যখনই সময় পান, যতটুকুই পান, একবার হলেও বলেন। যত বলবেন তত তার ব্রেনে স্ট্রাইক করবে, এবং আপনার কাছ থেকে বলা আর সাধারণ একজনের কাছ থেকে বলা, ঘরের মানুষের কাছ থেকে বলা অবশ্যই ফার মোর ডিফারেন্ট। তো আপনার কাছ থেকে শোনাটা তার জন্য বেশি ইম্পর্টেন্ট। ট্রেন practice nurses and other staff to encourage smokers to quit and offer assistance. অন্যদেরকেও বলেন, বাইরে কাউকে দেখলেও যেন ডিসকারেজ করে, ছাড়তে না করে, কি কি হেল্প আছে সেগুলো একটু তারাও বলে, তাদেরকেও একটু ট্রেন দিয়ে রাখতে হবে। Recommend a local counseling service where available to all smokers who indicate ইন্টারেস্ট ইন কুইটিং। কেউ যদি ইন্টারেস্ট শো করে অবশ্যই তাকে কোথায় যেতে হবে, কোথায় কাউন্সিলিং নিতে হবে, আরো সার্ভিস কোথায় কোথায় আছে জানাতে হবে, এবং সেটা অ্যাটলিস্ট আপনি জানা থাকতে হবে। And consider prescribing drug treatment for tobacco dependence to people who smoke more than or equals to 10 cigarettes per day after consideration of contraindications and comorbidity. তার কোনো comorbidity বা contraindication আছে কিনা জেনে নিয়ে আপনি তাকে ট্রিটমেন্ট দিতে পারেন। Tailor your approach to smoking cessation advice or treatment to the individual's degree of readiness to quit. Use non-judgmental. Tailor your approach to smoking cessation advice or treatment to the individual's degree of readiness to quit. মানে হচ্ছে যে একটা পেশেন্ট কতটুকু এগ্রি করছে আসলে সেটা বুঝে আপনাকে তার উপর এমফাসিস দিতে হবে। ধরেন কারো আপনি মনে করলেন যে আসলে সে হ্যাঁ মনে হয় একটু, যেটাকে বলে যে একটু হেজিটেন্সি আছে, খাবো কি খাবো না, ছেড়ে দিলেই বোধহয় ভালো হয়, এই গ্রুপটাকে কিন্তু আপনি গ্র্যাব করতে পারেন যে হ্যাঁ ওরা ছাড়তে আসলে চায়, বা কেউ কেউ আছে যে নিজে থেকে এসে বলে বা ছাড়তে চায়, এদেরকে এই গ্রুপটাতে আরো বেশি সময় দেয়। আর যারা একেবারে ডিনায়াল ফেজে, তার না না আমি খাই না, অথচ হয়তো 1 প্যাকেট 2 প্যাকেট খাচ্ছে সারাদিনে, তারা হয়তো আরে এটাতে কিছুই হবে না, মানে সে আপনার তার ইনসাইটই নাই, অথবা সে হেল্প চাই না, তাকে তো আপনি আসলে এই যেটা আমি বলছিলাম যে মোটিভেশনাল কাউন্সিলিং, এটা প্রথমে লাগে, এবং এটা একটু ডিফিকাল্ট জিনিস। এটা এই ক্ষেত্রে হচ্ছে একদম এক্সপার্ট হেল্প আসলে লাগবে, হ্যাঁ কোনো সাইকোলজিস্টের হেল্প লাগবে উইথ ফ্যামিলি মেম্বার সহ তাকে যে এই মোটিভেশনাল সাইকোথেরাপিতে বসতে হবে। সো সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য, কিন্তু যারা ছাড়তে চায় নিজে থেকে, অথবা যারা একটু মোটামুটি হেজিটেন্সিতে আছে যে হ্যাঁ বোধহয় ছাড়লেই ভালো হয়, এই গ্রুপটাকে আপনি টার্গেট করতে পারেন এবং এটা ডিল করা আপনাদের জন্য ইজি হবে। ইউজ আ নন জাজমেন্টাল কমিউনিকেশন স্টাইল। ওই যে যেটা বলছিলাম যে ধর্ম দিয়ে বা মরালিটি দিয়ে বা ওগুলা দিয়ে জাজ করতে যেন না, যে আপনি তো খুবই খারাপ কাজ করছেন, জাহান্নামে যাবেন, এই সেই, এগুলা বললে একটু জাজমেন্টাল কথা হয়ে যায়। হ্যাঁ, তার একটা অ্যাডিকশন ইজ এ কাইন্ড অফ, আমরা বলি যে ডিজিজ, এটা এক ধরনের আসলে রোগী বলতে গেলে। সো তাকে আসলে পেশেন্ট হিসেবে ডিল করা উচিত,
এবং তাকে যতটুকু হেল্প আপনি পারেন তাকে করতে হবে। Use motivational interviewing technique to help people understand their own attitudes to smoking and quitting, make their own decisions and solve problems encountered during a quit attempt. যখন সে বন্ধ করতে যাচ্ছে তার কিছু কিছু প্রবলেম তো হবে সেগুলোকে আপনাকে হেল্প করতে হবে। Provide or arrange intensive behavioral counseling where resource permits. So কিভাবে করবেন এটা? Strategies to suit your practice and counseling time available. যদি আপনার less than 5 minutes টাইম থাকে একটা পেশেন্টের জন্য, less than 1 minutes টাইম থাকে অথবা টাইম কম থাকে, 3 রকম। হ্যাঁ, আমরা সবসময় তো একই রকম বিজি থাকি না, তাই না? অনেক সময় আমরা দেখা যায় যে রুগীর পেশেন্টের লোড অনেক বেশি পড়ে গেল, অনেক দিন হয়তো পেশেন্টের লোড একটু কম পড়লো, ডিপেন্ড করে। বা আমাদের একের অধিক চেম্বার থাকলে কোনো চেম্বারে অনেক বেশি লোড, কোনো চেম্বারে একটু কম লোড, এরকমও থাকে। সো এটার উপর ডিপেন্ড করবে যে আপনি পেশেন্টকে কি বলবেন। ধরেন 5 মিনিটের কম টাইম দিচ্ছেন পেশেন্টকে, আস্ক অ্যাবাউট স্মোকিং স্ট্যাটাস, তাকে স্মোকিং এর স্ট্যাটাস নিয়ে তার সাথে কথা বলবেন। 1 মিনিটের টাইম কম, আজকে সেটা তো আপনি বলবেন কিন্তু ছোট করে। আর একেবারেই সময় না থাকলে তো আপনার প্রশ্ন করার আসলে সময় নাই। তাহলে অ্যাসেস আমরা কিভাবে করব? অ্যাসেস হচ্ছে ইন্টারেস্ট ইন কুইটিং, মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স টু কুইট, ব্যারিয়ার্স টু কুইটিং, লেভেল অফ নিকোটিন ডিপেন্ডেন্স, আউটকাম অফ প্রিভিয়াস কুইট অ্যাটেম্পটস। এগুলা অত সময় নাই, তাহলে শুধু অ্যাসেস ইন্টারেস্ট ইন কুইটিং, কুইট করতে চায় কি চায়। আর একেবারেই সময় না থাকলে ওয়েটিং রুম ম্যাটেরিয়ালস দিয়ে আপনি যে সেলফ অ্যাডমিনিস্টার্ড স্মোকিং কোয়েশ্চেনিয়ার দিলেন, সেলফ হেল্প কুইট ম্যাটেরিয়ালস রাখলেন, ইনফরমেশন রাখলেন, পোস্টার লিফলেটস রাখলেন, কুইট লাইন নাম্বার রাখলেন, যে কেউ যদি ছাড়তে চায় অন্য কোথাও কোথায় সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক হেল্প পাবে সেই নাম্বার বা অ্যাড্রেস গুলো রাখলেন। এটা দেখেন আপনাকে কিন্তু পেশেন্টকে কোনো টাইম দিতে হলো না, সে ওয়েটিং রুম থেকেই সে কিছু ইনফরমেশন পেয়ে গেল, আপনিও কিছু ইনফরমেশন পেয়ে গেলেন। আপনার পেশেন্টকে কোনো টাইম দিতে হলো না অ্যাসেসমেন্টের জন্য। কিন্তু আপনার যদি সময় থাকে তাহলে তার ইন্টারেস্ট ইন কুইটিং আছে কিনা, সে ছাড়তে চায় কিনা সেটা একটু জিজ্ঞেস করলেন, কতটুকু ভাই জিজ্ঞেস করলেন। আর একটু বেশি সময় থাকলে যে পয়েন্টগুলো আমি প্রথমে যে মোর দেন লেস দেন 5 মিনিটস টাইম থাকলে যেটা করতে পারেন সেই পয়েন্টগুলা বললাম, যে এই পয়েন্টের উপরে কথা বলতে পারেন। সে ইন্টারেস্ট কিনা ছাড়তে, তার ছাড়ার মোটিভেশন কতটুকু আছে, আত্মবিশ্বাস কতটুকু আছে, ছাড়তে গেলে তার কি কি সমস্যা হয়, ব্যারিয়ার কোনটা, তার ফ্রেন্ডের সাথে দেখা হয়, ফ্রেন্ডরা তাকে পুশ করে, সোশ্যালি সে এম্বারাসড ফিল করে, তাকে ফিজিক্যাল কোনো কষ্ট হয় কি, সেটা তার কষ্টটা কি ছাড়তে গেলে সেটা, এন্ড কতটুকু খায়, আর হচ্ছে প্রিভিয়াসলি কোনো অ্যাটেম্প নিয়েছিল কিনা, করলে ফেলিওর কেন হলো। এরপরে অ্যাডভাইসের বেলায়ও দেখেন, আপনার সময় না থাকলে তো অ্যাডভাইস দেওয়ার ব্যাপার নাই, সেটা আপনি যে লিফলেটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আগে। তার চেয়ে একটু বেশি সময় থাকলে আপনি প্রোভাইড ক্লিয়ার পার্সোনালাইজড নন জাজমেন্টাল অ্যাডভাইস টু কুইট, তাকে একটা ছোট করে অ্যাডভাইস দিতে পারেন কেন এবং কিভাবে ছাড়তে হবে। আর যদি সময় থাকে তাহলে প্রোভাইড ক্লিয়ার পার্সোনালাইজড নন জাজমেন্টাল অ্যাডভাইস টু কুইট, এনকারেজ দ্য পেশেন্ট টু সেট কুইট ডেট। হ্যাঁ, আপনি একটা মন থেকে একটা ডেট ঠিক করেন যে আপনি কবে থেকে ছাড়বেন, ওই তারিখ থেকে বা ওই দিন থেকে, আগামীকাল থেকে অথবা পরশু থেকে বা নেক্সট উইক থেকে আমি আর খাবো না। মনে মনে মনটাকে তৈরি করা, এটার একটা সময় দেওয়া। গিভ অ্যাডভাইস অন উইথড্রল সিমটমস, যে হ্যাঁ আপনি ছাড়বেন, 1 সপ্তাহ পর থেকে আপনি ছেড়ে দিবেন বলছেন, শুরু করবেন বলছেন ছাড়ার প্রসেস, ছাড়লে আপনার কি কি সমস্যা হতে পারে সেটা আমরা জানি, এই সমস্যাটা তাকেও বলা। রি এমফাসাইজ হেলথ বেনিফিটস অফ কুইটিং, কিন্তু ছাড়লে আপনার এই এই লাভগুলো হবে সেটা মাথায় রাখবেন, এভাবে বলা। দেন হচ্ছে যদি আপনার অফার কুইট লাইন নাম্বারস অ্যান্ড সেলফ হেল্প ম্যাটেরিয়ালস, আলাদা করে সময় থাকলে এটা নিয়ে বসে তার সাথে বলা, তার হাতে হাতে দেওয়া, তাকে বেটার সাজেশন দেওয়া। অফার ইন আদার সেশন, আচ্ছা ঠিক আছে আজকে আমরা এতটুকু বললাম, নেক্সট আবার কবে বসবো সেটা তার সাথে ঠিক করা। রিভিউ দ্য নিড ফর ফার্মাকোথেরাপি, আপনার আসলে ঘুমের সমস্যা হচ্ছে কিনা, আপনার ছাড়তে গেলে একটু অ্যাংজাইটি লাগছে কিনা, তাহলে সেখানে আমরা কি কি দিতে পারি। ডিসকাস টাইপ, কমন সাইড ইফেক্টস অ্যান্ড ডোসেজ অফ যে মেডিকেশন আমরা দিচ্ছি সেগুলো। And arrange for follow-up within 7 days, further support as needed, and set up prompt to discuss smoking যদি আমরা টাইম কম থাকে, আর একেবারে না থাকলে তো কিছু করার নাই।
এভাবে আমরা পেশেন্টকে হেল্প করতে পারি। আচ্ছা, তো ফার্মাকোলজিক্যাল থেরাপির কথা যেটা আসছিলাম, অনেক আমি বলছিলাম যে এটা নিয়ে একটু ইন্টারেস্ট আছে আপনাদের, কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো কিছু আমাদের হাতে নাই। নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, যেন গাম, নিকোটিন প্যাচেস, লজেন্সেস, এসব এসব পাওয়া যায়। মিনিমাল পিরিয়ড হচ্ছে 4 উইকস পর্যন্ত আমরা এটা দিতে পারি। কন্ট্রাইন্ডিকেশনটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, সিভিয়ার কার্ডিয়াক অ্যারিথমিয়া, পোস্ট স্ট্রোক, অ্যাকিউট ফেজে যদি থাকে তখন আমরা এসবে যাব না। অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স, অনেক সময় গাম থেকে লোকাল ইরিটেশন হতে পারে, প্যাচেস, নেজাল স্প্রে, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, লজেন্সেস, এগুলা অনেক সময় লোকাল ইরিটেশন করে। সব আবার অ্যাভেলেবলও না আমাদের এখানে। আচ্ছা, বুপ্রোপিয়ন হচ্ছে আগে আগে ইউজ করতাম আমরা, বুপ্রোপিয়ন 150 মিলিগ্রাম, এটা ইউজ করা যায় 150 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি 6 days, then BD for 7 to 12 weeks, 7 থেকে 12 সপ্তাহ দিব। Discontinue if abstinence is not achieved within 7 weeks, কিন্তু 7 সপ্তাহের মধ্যে যদি দেখি যে সে অ্যাবস্টিনেন্সে যেতে পারছে না, তাহলে আর দিয়েও লাভ নেই আসলে, তখন আমরা ওটা ডোজ ডিসকন্টিনিউ করতে পারি। তাহলে 150 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি 6 days এর জন্য দিব, দেন বিডি করে দিব 7 to 12 weeks, কিন্তু 7 weeks এর মধ্যে যদি সে কুইট না করতে পারে তাহলে আমরা ডিসকন্টিনিউ করব। কিন্তু কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে হিস্ট্রি অফ সিজার, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া, বাইপোলার ডিসঅর্ডার, সিভিয়ার লিভার ইম্পেয়ারমেন্ট, প্রেগন্যান্সি। আর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হচ্ছে ইনসমনিয়া, ড্রাই মাউথ, নশিয়া, হেডেক, কনস্টিপেশন, অ্যাজিটেশন। ম্যাম, নিকোটিন রিপ্লেসমেন্ট যে জেল, এগুলো কি নামে পাওয়া যায়? কি নামে? হ্যাঁ, এই যে নিকোটিন, এই যে নিকোটিন, এর আগে রিপ্লেসমেন্ট হ্যাঁ, এই যে থেরাপি, গাম নিকোটিন গাম, প্যাচেস। এগুলা নামে পাওয়া যায়, নিকোটিন গাম, নিকোটিন প্যাচ, ও এগুলো আচ্ছা। নামে পাওয়া যায়, কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না আসলে খুব একটা। আচ্ছা, নরট্রিপটালিন ক্যাপসুল, নরটিন 10 মিলিগ্রাম, 25 মিলিগ্রাম, দুইটা ফর্মে পাওয়া যায়। এটা হচ্ছে 75 থেকে 100 মিলিগ্রাম পার ডে আমরা দিতে পারি ইন 3 ডিভাইডেড ডোজেস। বাট দিব না হচ্ছে রিসেন্ট এমআই, বিনাইন কোস্টিক হাইপারট্রফি, হিস্ট্রি অফ ইউরিনারি টেনশন যদি থাকে, কারণ ইউরিনারি টেনশন করে তো, আর কার্ডিয়াক থাকলে, মানে কোমরবিডিটি থাকলে আমরা দেই না। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে সিডেশন, ড্রাই মাউথ, লাইট হেডেডনেস, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কনস্টিপেশন, নশিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স, বিনাইন কোস্টিক হাইপারপ্লাসিয়া। এই পরের মেডিসিনটা আসলে অ্যাভেলেবল না, এটা জাস্ট জেনে রাখার জন্য, আমাদের এখানে অ্যাভেলেবল না। So recognition is first, the lack of control or inability to stay away for a substance or behavior. আমি স্মোকিং না করে থাকতে পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না, হাতের সামনে থাকলে খেয়ে ফেলছি, সেরকম কিনা। স্টাবন, ডিমান্ডিং, খুব জিদ করা, রাগ করা, ডিমান্ড করা বেশি বেশি, নিউ ফ্রেন্ড সার্কেল থাকবে তাদের। এটা আমি বলছি যে আপনি যারা তো বললো যে আমার স্মোকিং এর হ্যাবিট আছে বা এডিকশন আছে, যারা বলে ফেলে, কিন্তু যারা বলে না তাদের মধ্যে কিভাবে আপনি রিকগনিশন করবেন যে অ্যাডিকশন আছে, এইগুলা হচ্ছে সেই পয়েন্টটা। অনেক সময় পেশেন্ট তো কিছু কিছু বলবে, সব বলবে না। পেশেন্ট পার্টি অনেক সময় বলে, ওয়াইফ হয়তো হাজবেন্ড সম্পর্কে বলছে, বা বাবা মা বাচ্চাটা সম্পর্কে বলছে, যে অ্যাডোলেসেন্ট বা আর্লি অ্যাডাল্টহুডে, বা অনেক সময় চিলড্রেনদের মধ্যেও ইভেন এই সিমটমস গুলা দেখে তারা এইগুলার কথা বলবে, তখন আপনাকে মাথায় রাখতে হবে সাবস্টেন্স অ্যাবিউজ। Decreased socialization, abandoning commitments or ignoring রিলেশনশিপ গুলাতে আর ফোকাস করে না, কেউ রাগ করতেছে, কেউ ভুল বুঝতেছে, বুঝুক, সে তার মতো আছে। বিভিন্ন সোশ্যাল গ্যাদারিং বা ইটে অ্যাভয়েড করা শুরু করছে, বাদ দিচ্ছে। ইগনোরিং রিস্ক ফ্যাক্টরস, শেয়ারিং নেডল দিয়ে, যে কোনো নেডল অন্যদের সাথে ইউজ করতেছে, যে এটা দিয়ে আমার এইডস অথবা অন্য কিছু হতে পারে, সেই চিন্তা তার থাকে না। ফিজিক্যাল ইফেক্টস, উইথড্রল সিমটম, এগুলো আমরা তার মধ্যে পাই। সো এইসব দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যাডিকশন আছে। তা আমরা যে যে সিচুয়েশন ফেস করব অ্যাজ এ জিপি, লাইক অ্যাসেসমেন্ট অফ এ পেশেন্ট উইথ অ্যাকিউট কনফিউশনাল স্টেট, আপনার কাছে কোনো একটা পেশেন্ট অ্যাকিউট কনফিউশনাল স্টেট নিয়ে আসতে পারে,
মানে পেশেন্ট হয়তো বিকাল পর্যন্ত ভালো ছিল, তারপরে থেকে সে আশেপাশে কাউকে চিনতে পারতেছে না, কোথায় আছে বুঝতে পারতেছে না, অস্বাভাবিক আচরণ করতেছে, চলে যেতে চাচ্ছে, বাসায় যাবো করতেছে, হয়তো বাসার ভিতরে বসেই। দ্যাট ইজ অ্যাকিউট কনফিউশনাল স্টেট হয়েছে। অথবা সুইসাইডাল পেশেন্ট থাকতে পারে, যে সুইসাইডাল অ্যাটেম্প ছিল, বা হচ্ছে ডেলিবারেট সেলফ হার্ম যেটাকে আমরা বলি, হাত টাত কেটে ফেলা, ঘুমের ওষুধ খেয়ে ফেলা, বা অন্য কোনো ভাবে সুইসাইডাল কোন একটা পেশেন্ট আপনার কাছে আসতে পারে। পার্সন উইথ রিডিউস সেলফ কেয়ার, নিজের প্রতি যত্ন কম, খাচ্ছে না, শুকায় যাচ্ছে, ফিজিক্যালি ইল হেলথ হয়ে যাচ্ছে, ওয়েট কমে যাচ্ছে, এই ধরনের পেশেন্ট মানে এই কমপ্লেন নিয়ে আসতে পারে। ট্রাবল চাইল্ড অর অ্যাডোলেসেন্ট, এই বাচ্চা বা অ্যাডোলেসেন্ট বা বেবিটাকে ম্যানেজ করা খুব মুশকিল, খুব রাগ, খুব জেদ, খায় না, নিজের যত্ন নেয় না, এই ধরনের বাবা মা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে। aggressive or violent patient due to intoxication with or withdrawal, কোনো একটা সাবস্টেন্সের ইনটক্সিকেশন বা withdrawal এর জন্য পেশেন্ট অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট অবস্থায় নিয়ে আসতে পারে। ধরে বেঁধে নিয়ে আসতে হলো, সে আসবেই না, অথবা সে ভাঙচুর শুরু করে দিছে বাসায়, অ্যাগ্রেসিভ, খুব ফিজিক্যালি অর ভার্বালি অ্যাবিউসিভ, তাকে নিয়ে আসলো তার ফ্যামিলি, এরকম পেশেন্ট পেতে পারেন। রেগুলার ফলো আপ অফ পেশেন্ট অলরেডি অন ট্রিটমেন্ট ফ্রম সাইকিয়াট্রিস্ট, এই ধরনের পেশেন্ট পেতে পারেন। তাহলে এই ফর্মে আপনি হচ্ছে যে কোনো অ্যাডিক্ট পেশেন্ট আপনার কাছে নিয়ে আসতে পারে। আপনার কাছে কেন নিয়ে আসবে? কারণ হচ্ছে যে ধারে কাছে যে ডক্টর থাকে অনেক সময় সেখানেই প্রথম দেখাতে যেতে চায়, এবং ফর ইয়োর সেফটি অ্যান্ড ফর পেশেন্ট সেফটি একটা প্রাইমারি ম্যানেজমেন্ট বা অ্যাডভাইস দিয়ে আপনাকে পেশেন্টকে অন্য কোথাও যদি রেফার করার মতো হয় তাহলে রেফার করতে হবে। বাট প্রাইমারি ম্যানেজমেন্টটা তো অবশ্যই আপনি দিবেন। এখন একটা হাত কেটে একটা পেশেন্ট আসলো, হয়তো তার এটা কাটে নাই, আর্টারি কাটে নাই, কিন্তু সাধারণত আর্টারি কাটেই না। ডেলিভারি সেলফ মানে যারা হচ্ছে এটা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার থাকে তো অনেক সময়, ফ্যামিলিকে থ্রেটেন করার জন্য বা একটু মেন্টালি টর্চার করার জন্য অনেক সময় হাত টাত কাটে। তো সেখানে কিন্তু হবে না আপনার একেবারে আর্টারি কেটে ফেলছে, সেটা হয়তো না, আনলেস পেশেন্ট একদম সুইসাইড করার জন্যই করে। কিন্তু সাধারণত যদি সুইসাইড করার জন্যই কেউ করে, তাহলে এমন টাইম বেছে নেয় বা এমন সময় নেয় যে যখন তাকে আসলে মানে রেস্কিউ করা মুশকিল। ধরেন একদম ঘুমাতে গেল, সবার কাছ থেকে সবাই ঘুমায় গেছে, সারা বাড়ি, সেও ঘুমাতে গেল, তখন হয়তো হাতটা কাটলো, যে সারা রাত কেউ টেরই পাবে না, বা হয়তো একা রুমে থাকলো, যে মানে অ্যাকচুয়ালি সে মরতেই চায়, তাহলে সে সেভাবেই প্ল্যান করে। কিন্তু যারা একটু ইম্পালসিভলি হঠাৎ করে হুট করে রেগে গিয়ে করলো, বা থ্রেটেন বিহেভিয়ার, কাউকে ভয় দেখানোর জন্য করলো, সেই ক্ষেত্রে কিন্তু তারা ওইভাবেই করে, যে ধাম করে যে দরজা লাগাই দিয়ে এই আমি মরতে গেলাম, বা ফেসবুক লাইভ অন করে আছে এখন আমি মরতে গেলাম, এই ধরনের একটা বিহেভিয়ার, যে জানে কেউ না কেউ তাকে উদ্ধার করবে। সেই সব জায়গায় সাধারণত মানে ড্যামেজটা কম থাকে। ধরুন 10টা ট্যাবলেট খেয়ে ফেলছে ঘুমে, অথবা হাতটা কাটছে কিন্তু আর্টারির দিকে না, উপরের দিকে। সো কিন্তু আপনি যদি অ্যাটেনশন ঠিক মতো পেশেন্ট বা পেশেন্ট পার্টিকে না শো করতে পারেন, তাহলে আবার তারা উল্টা মারমুখী হয়ে ওঠে, এবং এরকম সিচুয়েশনটা আসলে হচ্ছেই, তাই না? আমাদের আশেপাশে অনেক এরকম ভায়োলেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা পড়তেছি। তো আপনার পক্ষ থেকে যতটুকু তাকে দেখানো সম্ভব, তাকে কেয়ার দেখানো সম্ভব, সেটা দেখাতে হবে। এবং আপনি ট্রাই করছেন সেটাও তাকে কিছুটা শো অফও বলতে পারেন, যে অ্যাটলিস্ট কিছু না করে আপনি না না নিয়ে যান, ইমার্জেন্সিতে নেন বা ইতে নেন, এটা না করে অ্যাটলিস্ট আপনি তার জন্য একটু কিছু করার চেষ্টা করছেন, একটু করে তারপরে ছাড়বেন, যেন অ্যাটলিস্ট নিজের সেফটিটাও দেখতে হবে। এটা আপনি কিছুই করেন নাই তা না, আচ্ছা হাতে একটা গজ গজ দিয়ে একটু ব্যান্ডেজ করে দেন, খুব ভায়োলেন্ট আছে, একটা হ্যালোপেরিডল ইনজেকশন পার্কিনিল দিয়ে দেন, যে আমি একটা আপাতত ইনজেকশন দিচ্ছি, আপনি তারপরে নিয়ে যান কোথাও কাছাকাছি হাসপাতালে। বাট আপনি একদমই কিছুই করেন নাই, আনঅ্যাটেন্ডেড ছেড়ে দিচ্ছেন, সেটা যেন না হয়। মানে পেশেন্ট পার্টিকে অ্যাটলিস্ট আপনি তাকে কিছু হেল্প করতে চাচ্ছেন, অ্যাটলিস্ট এটা শো করেন। মানে খুব বেশি ভায়োলেন্ট বা খুব বেশি ওই টাইপের পেশেন্ট হলে, আর অবশ্যই আপনার ম্যানেজ করার মতো হলে তো করবেনই। And when to refer, কখন রেফার করবেন? ডায়াগনস্টিক ডাইলেমা অফ অ্যাডিকশন অর কোমরবিড মেন্টাল ইলনেস যদি থাকে, patient who need hospitalization for proper assessment, management or safety purpose of patient and others, and patient in need of professional psychotherapy or pharmacotherapy, and suicidal patient, এগুলাকে সবসময় অবশ্যই রেফার করবেন। সুইসাইডাল পেশেন্ট যেটা যে টাইপের সুইসাইডাল অ্যাটেম্পটই হোক, যতবারেরই হোক, যাই হোক, অবশ্যই আপনি অ্যাডভাইস হসপিটালাইজেশন লিখবেন প্রেসক্রিপশনে। এবং বিশেষ করে যে এই সিচুয়েশন গুলাতে যেটা আমরা বললাম, যে কোনো যদি অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট পেশেন্ট থাকে,
কোনো সুইসাইডাল পেশেন্ট থাকে, অ্যাকিউট কনফিউশনাল স্টেটে থাকে, আহ, অবশ্যই আপনি আপনার দিক থেকে সেফ থাকার জন্য অ্যাডভাইস হসপিটালাইজেশন লিখে দিবেন। তারপর তারা যাক আর না যাক বা বাসায় রেখেই ট্রিটমেন্ট করুক, যেটাই করুক সেটা পরের কথা, কিন্তু আপনার সেফটির জন্য অ্যাডভাইস হসপিটালাইজেশন দেখবেন। এই হচ্ছে আমার আজকের প্রেজেন্টেশন। এখন বলেন এটার সম্পর্কে আর কি কি জানতে চান। তারপরে আমি ওভারঅল একটু অ্যাগ্রেসিভ পেশেন্ট ম্যানেজমেন্টেরও একটু গাইডলাইন দিয়ে দিব। ম্যাডাম ওই তাহলে যে তো আপনি ম্যাডাম, যেটা বললেন আমরা জি ম্যাডাম, আমি একটা স্মোকিং ছোট্ট স্মোকিং এর একটা জন্য প্রশ্ন ছিল। আচ্ছা, হুম, সরি স্যার, কুতুতে বলে। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা, আমি ম্যাডাম ওই ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো যে অনেক সময় দেখি যে মানে ইলেকট্রনিক সিগারেট নিয়ে অনেকে ঘোরাফেরা করে ম্যাডাম। তো হুম। এইটা কি আসলে কোনো মানে অল্টারনেটিভ, মানে এটা কি ডামি হিসাবে বা স্মোকিং সিজেশনে কোনো এর কোনো রোল আছে কিনা, যে নাকি এটা আসলেই একটা মানে জাস্ট শো, মানে দেখাচ্ছে যে সেইটা। সো মানে কি এটা আসছিল যে হ্যাঁ, আমরা বোধহয় এটা দিয়ে ট্রাই করতে পারি, কিন্তু পরে দেখা গেল যে অ্যাকচুয়ালি এটা এফেক্টিভ না, এবং ড্যামেজও খুব যে কোনো লেভেলে কম তা না। হ্যাঁ, সো এটা আসলে আমরা এতটা এখন অ্যাডভাইস করি না। এবং আচ্ছা, এটাতে দেখা যায় যে স্মোকিং যে যে ড্যামেজ ট্যামেজ গুলো করে এগুলো সবই এইটাতেও থাকে। তবে এটা আচ্ছা, একটু দেখতে দেখতে মনে হয় যে আচ্ছা আমি বোধহয় ছাড়ার ট্রাই করতেছি, জি। এটা একটা অন্য কিছু, বাট অ্যাকচুয়ালি ড্যামেজ সিমিলার। তো খুব একটা Damage, লাভবান হওয়া যায় না এতে। মানে আসলে খুব একটা কোনো কাজ হয় না না, না। না। ওখানে কি ঘুরে এর হাতে নিয়ে ঘুরতে দেখা যায় যে মানে হ্যাঁ, জিজ্ঞাসা করলে বলে যে আমি স্মোক সিজেশন করতে চাচ্ছি, এই জন্য এটা ব্যবহার করছি, না, না, কিন্তু এটাতে খুব খুব ইফেক্টিভ খুব কিছু একটা না। এফেক্টিভ না। জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কিছু জানতে চান? আচ্ছা, স্মোকিং সম্পর্কে না হলেও আমি ইন জেনারেল আপনাদের যদি চেম্বারে কখনো কোনো এরকম ডিসওরিয়েন্টেড ভায়োলেন্ট পেশেন্ট নিয়ে আসে তাহলে কিভাবে ম্যানেজ করবেন সেটা কি বলছিলাম। যদিও কম, কিন্তু বিপদে তো মানুষ একবারই পড়ে, কখনো আসতে পারে অনেকগুলা, হয়তো অ্যাটেন্ডেন্ট একসাথে একটা এরকম এই ধরনের পেশেন্ট নিয়ে আসলো, but আপনাকে একটু কিছুটা ম্যানেজ করে দিতে হতে পারে এরকম সিচুয়েশন যদি কখনো হয়। তাহলে সবসময় মনে রাখবেন যে হ্যালোপেরিডল হচ্ছে সেফেস্ট। হ্যালোপেরিডল 5 মিলিগ্রাম 1 ampoule IM উইথ পার্কিনিল 10 মিলিগ্রাম 1 ampoule IM। এই দুটা কিন্তু আপনি খুব সেফলি দিতে পারেন যদি পেশেন্টের কোমরবিডিটি বা অন্য কোনো কিছু বা কজ কিছুই জানেন না, জাস্ট শুধুমাত্র অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট রেস্টলেসনেস কমানোর জন্য পেশেন্ট যদি ওরালি মেডিকেশন না নিতে চায়, তাহলে ইনজেক্টেবল ফর্মে এটা আপনি সেফলি দিয়ে তাকে অন্য কোথাও রেফার করতে পারেন। আর হচ্ছে ওরালি একটা ট্যাবলেট লরাজিপাম খাওয়া দিতে পারেন। লরাজিপাম একদম শর্টেস্ট অ্যাক্টিং বেনজোডাইজিপিন, 4 to 6 আওয়ার্স এটা ব্লাডে থাকে, খুব সেফ। যদি কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, হেপাটিক ইম্পেয়ারমেন্ট থাকে বা যাই কিছু থাকুক, আপনি সেফলি একটা লরাজিপাম খাওয়া দিতে পারেন সিডেশনের জন্য। অথবা তার চেয়েও বেশি, মানে সিডেশন খুব বেশি দরকার, একেবারে অনেক বেশি আনম্যানেজেবল, অনেক সময় অপসনিল 50 মিলিগ্রাম 1 ampoule IM ওই হ্যালোপেরিডলের সাথে এটাও দিতে পারেন। দিজ আর দ্য কম্পারেটিভলি সেফেস্ট মেডিকেশন যদি আপনাকে দিতেই হয়। এটা পেশেন্ট পার্টিকে অবশ্যই বলে বুঝায় যে আমি শুধুমাত্র এখন তাকে ঠান্ডা করার জন্য এই ওষুধটা দিয়ে দিচ্ছি, আশেপাশের যে কোনো হাসপাতালে নিয়ে যান, এটুকু বলে। জাস্ট আপনি আপনার দিক থেকে হ্যালোপেরিডল 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম না? 5 মিলিগ্রাম, হ্যাঁ 1 ampoule IM, যদি আর ওরালি না, পার্কিনিল 10 মিলিগ্রাম। 10 মিলিগ্রাম সাথে দিতে হবে 1 ampoule IM। আর সিডেশন দরকার হলে লরাজিপাম ইনজেক্টেবল ফর্মেও পাওয়া যায় আজকে, হ্যাঁ, সেটা দিয়ে দিতে পারেন 1/2 ampoule IM। অথবা যদি মুখে কোনোভাবে খাওয়ানো যায় একটা ট্যাবলেট, তার অ্যাটেন্ডেন্টকে বলবেন অল্প একটু পানি দিয়ে বা যেভাবেই হোক একটা লরাজিপাম একটা ট্যাবলেট খাওয়া দিতে, তাহলে একটু সিডেটেড হবে, দিয়ে তাকে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব একটা হাসপাতালে নিয়ে গেলাম। তবে সবসময় মনে রাখবে যে নিজের সেফটিটা অবশ্যই আগে দেখতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো পরে কোনো মানে
আপনার কোনো সাবস্টেন্স ধরে ধরে কিভাবে আপনি ডায়াগনোসিস করতে পারেন। এটা ডিফিকাল্ট এই জন্য যে আসলে আপনাদের ওই দিকে কনসেন্ট্রেট করার সময় কম থাকে। তো মোটামুটি সাবস্টেন্স মনে হলে অ্যাডিকশন ধরে নিয়ে আপনার মানে মানে এই যেটা সেফ যেটা হচ্ছে যে আপনার ইনিশিয়াল ইভালুয়েশনের জন্য তাকে একবার দুইবার হলেও সাইকিয়াট্রিস্টের কাছে দেখা একটা ডায়াগনোসিস কনফার্ম হলো, একটা ট্রিটমেন্ট লাইনে আসলো, দেন হচ্ছে সে নন অ্যাভেলেবিলিটি বা ইসের জন্য আপনার কাছে তো ফ্যামিলি ফিজিশিয়ান অর জিপির কাছে তো সে সবসময় অ্যাটাচ থাকবেই। তার ফিজিক্যাল কন্ডিশন থাকতে পারে, তার অ্যাভেলেবিলিটি বা নেয়ার বাই ডক্টর বলেন যেভাবেই হোক আপনার সাথে তার কানেকশনটা থাকবে। কিন্তু আপনার কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই তাকে একটা বা দুইটা ভিজিট আশেপাশে বা যেখানেই হোক কোনো একটা গভর্নমেন্ট হসপিটাল বা যেখানে যে একটা ইনিশিয়াল ডায়াগনোসিস ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে আসলে বাকিটা আপনি ফলো আপে থাকলেন। কারণ এই ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি সে যদি দেখা যায় যে সাইকিয়াট্রিস্ট আসলে অনেক দূরে এসে যেতে আসতে পারবে না, কিন্তু সেই যে তার মোটিভেশনটা ধরে রাখা, হ্যাঁ আমার ছাড়া উচিত, ছাড়া উচিত, এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করি তাহলে। ম্যাডাম ওই যে অনেক সময় সাইকিয়াট্রিতে ওই যে ইয়ে অক্সোনেল বা এনপ্রোনোফোর হলো 300 বা রিজডন 4 এই বিভিন্ন ধরনের ওষুধগুলো দেয়। আমাদের থেকে জানতে চাই এটা কতদিন ধরে কন্টিনিউ করবে। ওরা হয়তো সাইকিয়াট্রিতে যাচ্ছে না, ফ্যামিলি মেডিসিন আমাদের সাথে জানতে চাই এটা কতদিন চালাবে, 3 মাস, 6 মাস, 1 বছর। সেক্ষেত্রে আচ্ছা, আমরা কিভাবে বন্ধ করবো? এটা এটা বলবেন কি যে আমরা প্রথমে মানে স্টার্ট লো গো স্লো এই থিওরিতে প্রথমে শুরু করি। প্রথমে অল্প ডোজ দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে টাইট্রেট করতে থাকি, বাড়াতে থাকি। যে ডোজটাতে যে পেশেন্ট, আমি সাইকোসিসের কথা বলছি, দ্যাট ইজ এটা যদি সিজোফ্রেনিয়া বা বাইপোলার হয়, মেজর মেন্টাল ইলনেস, বড় ধরনের মানসিক সমস্যা আর কি। তো এই ক্ষেত্রে আমরা করি কি প্রথমে ডোজটা গ্র্যাজুয়ালি টাইট্রেট করি, যে একটা ডোজ, ম্যাক্সিমাম ডোজ তো আছে, অনেক সময় ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত হয়তো যাওয়া লাগলো না, ডোজ ইনক্রিজ করতে থাকলে একটা লেভেলে যে দেখা যায় যে পেশেন্ট অলমোস্ট 90 to 95% সিমটম ফ্রি আছে বা ভালো আছে আর কি বলতে গেলে। তো ওই ফেজটা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা প্রথমে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করলাম। একটা ফেজে যে পেশেন্ট ভালো থাকলো, স্টেবল হলো, সেই ডোজটাকে আমরা কন্টিনিউ করি সাইকোটিক ইলনেসের ক্ষেত্রে, দ্যাট ইজ সিজোফ্রেনিয়া বাইপোলার যদি হয়, তাহলে 2 to 3 years। কোনো সিমটমের মধ্যে আসে নাই, দেন গ্রাজুয়ালি উইথড্র করা শুরু করি। আবার হচ্ছে গ্রাজুয়ালি উইথড্র করে উইথড্রল প্রসেসে বা ইন ইন দ্য স্টেবল ফেজ যে কোনো সময় যদি তার আবার সিমটম বেড়ে যায়, তখন তো আবার ট্রিটমেন্ট আপস এন্ড ডাউনস হবে। কিন্তু কোনো আর তার সিমটম আসে নাই, সেই অবস্থাতেও কিন্তু আমরা ওই যে ডোজে সে পেশেন্ট স্টেবল আছে সেটা কন্টিনিউ করি 2 to 3 years। তারপরে হচ্ছে গ্রাজুয়ালি উইথড্রল করি, যদি আর সিমটম না হয় তাহলে বন্ধ করি। বাট এই যে প্রসেস আমি গ্রাজুয়ালি ইনক্রিজ করলাম, মাঝে যদি আবার তার সিমটম অ্যাগ্রাভেট করে তখন আবার একটু প্লাস মাইনাস হবে। অ্যাগ্রাভেট করে নাই, আমরা 2 to 3 years কন্টিনিউ করলাম, আবার গ্রাজুয়ালি উইথড্র করলাম, দেখা যায় যে বেশ লম্বা সময় চলে যায়, 7-8 বছর। কারো কারো ক্ষেত্রে এটা হয়তো লাইফ লং হতে পারে। সো এটা একেবারে পার্সন টু পার্সন বা ডিজিজ কতটুকু আছে, কমপ্লায়েন্স আছে কিনা, সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে শেষে কতদিন খেতে হবে। তো কমপ্লায়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাকে মেডিসিন খেতে হবে এটা তাকে আগে বুঝানো, এটাও একটা দরকারি মেডিসিন। কারো যদি ইপিলিপসি হয় ফর এক্সাম্পল, ইপিলিপসি ট্রিটমেন্ট প্ল্যানও কিন্তু এরকম, যখন তার লাস্ট যে সিজার হচ্ছে তারপরে থেকে যদি 3 ইয়ার্স পর্যন্ত তার আর সিজন না হয়, তখন হচ্ছে আমরা গ্র্যাজুয়ালি উইথড্রলে যাই। অনেকটা ব্যাপারটা সেরকম। সো পেশেন্টকে একটু এই যে ওষুধের কমপ্লায়েন্সটা এটা একটু বোঝানোটাই হচ্ছে আপনাদের দায়িত্ব, যে না ওষুধ থাকবে, চলতে হবে। হ্যাঁ, আমরা একটা সময় তো রিডাকশনে যাব, যখন পেশেন্ট ভালো থাকবে তখন রিডাকশনে চলে যাই। অথবা কোনো তার কোনো মানে এই হলো ধরেন তার রেনাল ইম্পেয়ারমেন্ট হলো, আমরা হয়তো মেডিসিন চেঞ্জ করব। তার হয়তো প্রেগনেন্ট হয়ে গেল, তখন হয়তো মেডিসিন চেঞ্জ করবো। প্রেগনেন্সি প্ল্যান করছে, তখন হয়তো মেডিসিন চেঞ্জ করবো, সেটা আলাদা কথা। কিন্তু কন্টিনিউ 1 নম্বর হচ্ছে পেশেন্টের মেন্টাল সেট আপ থাকতে হবে, যেটা একটু লম্বা সময়, এটা ওই অ্যান্টিবায়োটিক মতো আমি 7 দিন খেলাম বন্ধ করে দিলাম তা হবে না, বা ভিটামিনের মতো 1 মাস খেলাম বন্ধ করে দিলাম সেটা না। এটা একটু লম্বা সময় চলতে হবে এবং হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে হবে। আর হচ্ছে যদি আপনি ওসিডি মানে নিউরোটিক গুলার কথা চিন্তা করেন, অবসেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলার নিয়মটা হচ্ছে যে এটাও আমরা ডোজ এভাবে টাইট্রেট করি, যখন যে ডোজে যে পেশেন্ট স্টেবল থাকে সেটা আমরা 6 to 9 মান্থ কন্টিনিউ করি, ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট সিভিয়ারিটি অফ ইলনেস অ্যান্ড কত এপিসোড সেগুলোর উপর ডিপেন্ড করে।
এটা 6 to 9 মান্থ কন্টিনিউ করি, তারপরে হচ্ছে গ্রাজুয়ালি উইথড্র করি। ম্যাডাম এই যে ইনজেকশন গুলো যেগুলো বললেন হ্যালোপেরিডল, পার্কিন, অপসনিল, এগুলি তো কোনোভাবেই আইভি তো অ্যাডমিনিস্টার করার কোনো সুযোগ নেই আমাদের চেম্বার, না, তা উচিত কি না? না দেওয়া উচিত এবং চেম্বারে দিতে পারবেনও না। তো অ্যাগ্রেসিভ পেশেন্টের কথা বলছি, অ্যাগ্রেসিভ বা ডিসওরিয়েন্টেড বা রেস্টলেস পেশেন্ট, তাকে তো ধরে বেঁধে দিতে হবে, মানে তাকে এত দেওয়াটাও অত আইএম দেওয়াটাও অত সহজ না। তো পেশেন্টের অ্যাটেন্ডেন্ট ধরবে, আপনার অ্যাটেন্ডেন্ট ধরবে, ধরে বেঁধে দিতে হবে তাকে কোনো রকম, কারণ এত অস্থির থাকে, রেস্টলেস থাকে যে তাকে বললেন আপনি নিয়ার বাই হসপিটাল নিয়ে যান, ওইটাও পারতেছে না, হয়তো ছটফট ছটফট করতেছে, উঠে চলে যেতে চাচ্ছে, এই সেই। তখন এইটা তো একেবারে ইমার্জেন্সি সিচুয়েশন, তখন তাকে ধরে বেঁধেই দিতে হবে। তো ওই সময় তো আপনি স্লোলি আইভি দিবেন, ওই ফর্ম ইতে থাকে না আসলে পেশেন্ট, আমরা আইএমই দিই। মানে ম্যাডাম অনেক আগের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হলো যে অনেক মানে আমি যখন এমবিবিএস কমপ্লিট করে এসেছি, তো পেরিফেরিতে একটা জায়গাতে চাকরি করতাম। তো এক রোগী আসছে, সে নিজেই বলতেছে যে তার সমস্যার কথা বলে টলে সে বলতেছে আমার রাতে ঘুম হচ্ছে না, তা হুম, আমাকে একটা ডাইজিবাম ইনজেকশন, সে নিজেই বলতেছে যে দিয়ে দেয়। তা আমরা আইএম দেওয়ার ব্যাপারে ইয়ে করলাম, কিন্তু সে নিজের থেকে ফোর্স করতেছে যে না আমাকে আইভি দে, আইভি দে। হুম, তো বলা টলার পরে ওই জায়গার একটা হাসপাতালের পেরিফেরাল ক্লিনিক ছিল, সেটা তাকে আইভি দেওয়া হলো। দেওয়ার কিছুক্ষণ পরে কতদূর হেঁটে যাওয়ার পরেই ধপ করে পড়ে গেছে। তো আমরা সাথে সাথে আবার রুমে নিয়ে আসছি, নিয়ে আসার পরে বিপি টিপি চেক নর্মাল আছে, কিন্তু হি ওয়াজ ইন ডিপ সিডেশন। আচ্ছা। এটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছিল আর কি, রাতের বেলা মিড নাইটে। জি। হ্যাঁ, সেটাই সেটাই, যে কোনো এখান থেকে তো যে কোনো ভায়োলেন্স টায়োলেন্সের দিকে চলে যেতে পারে। রাইট। তো আইভি দেওয়া তো খুবই স্লোলি দিতে হয় এবং কশাসলি দিতে হয়, কার্ডিয়াক কোনো রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে যেতে পারে, সেগুলো মাথায় রাখতে হবে। তো ওটা রাইট। কোনোভাবেই দেওয়া সেফ না অবশ্যই। থ্যাংক পেশেন্টরা ইউ তো ম্যাম। অনেক সময় অনেক কিছুই বলে, আইভি দিতে বলে, বাসায় আইভি দিতে বলে, বাসায় আইভি দেওয়াটাও কি সেফ? সেফ না তো। ধরুন অবশ্যই হঠাৎ করে অবশ্যই। কোনো রিয়াকশন হলো বা এই হলো, তুমি একটু ম্যানেজ করা তো মুশকিল, এটা বুঝাতে হবে থ্যাংক পেশেন্ট। ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমরা ওই অনেক সময় যে হোম ভিজিটে যাই এই ধরনের এক্সাইটেড পেশেন্ট গুলোতে, হুম, আহ, ওরা এই যে আমরা যেমন এই যে হ্যালোপেরিডল বা পারকিনিন দিতে চাই, কোনো প্রেসক্রিপশন নাই, আমরা কি নিজে থেকে ওইভাবে দিয়ে দিতে পারবো কিনা? এরকম কোনো কমপ্লিকেশন হইতে পারে দেওয়ার পর পরে, এরকম কিছু আমরা আমাদের কোনো সমস্যা হবে? না সাইকিয়াট্রি প্রেসক্রিপশন ছাড়াই আমরা দিতে পারি? না, এটাই তো, ওই জন্যই তো বলতেছি যে আপনি কোনো ডায়াগনোসিস কনফার্ম হন নাই বা এখনো কোনো ইনভেস্টিগেশন পাঠান নাই, ইনভেস্টিগেশন হাতে নাই, কিছু নাই, কিন্তু পেশেন্টকে এখন আপনাকে কুল ডাউন করতে হবে বা সিডেট করতে হবে, সেই ক্ষেত্রেই হ্যালোপেরিডল সবচেয়ে সেফেস্ট। যদি কিছু দিতেই হয়, পেশেন্ট এখন কিছুতেই অন্য কিছু খাবে না, অন্য কোনো ভাবে ম্যানেজও করা যাচ্ছে না, একটা ইনজেকশন দিয়ে তাকে কিছুটা শান্ত করতে চান, সেই ক্ষেত্রেই হচ্ছে হ্যালোপেরিডল সেফেস্ট। আপনি ডায়াগনোসিস কোয়ারি দিয়ে ডিলিরিয়াম রাখেন বা অ্যাকিউট সাইকোসিস রাখেন, রেখে ইনভেস্টিগেশনস গুলো অবশ্যই আগে পাঠান, তার রেনাল মানে ফাংশন কেমন, তার হেপাটিক ফাংশন কেমন, ইসিজি করা লাগবে, সবই তো করা লাগবে, বেসলাইন ইনভেস্টিগেশন করা লাগবে, তার ডায়াগনোসিস কনফার্ম করা লাগবে, এটা কি ডেলিরিয়াস নাকি এটা সাইকোটিক না সাবস্ট্যান্স, সেটা বুঝতে হবে, হিস্ট্রি নিতে হবে। তো এগুলা তো স্টেপস, আপনি পেশেন্টের ব্লাড বা ইসিজি নিবেন কিভাবে যদি এত বেশি অ্যাগ্রেসিভ বা রেসলেস থাকে, সেটা করা তো মুশকিল। এই জন্য হচ্ছে প্রথম তাকে এই প্রথম ধাক্কায় সিডেট করা বা এটার জন্যই হচ্ছে হ্যালোপেরিডল, পার্কিনিল আর হচ্ছে একটা লরাজিপম দিলেন, একটু সিডেটেড হলো, তাকে অ্যাটলিস্ট ব্লাড ট্লাড গুলো নেওয়া গেল, তার ইনভেস্টিগেশনের জন্য ইসিজি লাগলে বা এক্সরে লাগবে সেটা করা গেল। তারপরে হচ্ছে যে দেন আপনার মনে হলো যে এটা ডেলিরিয়াস বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে বা হেপাটিক ফেলিয়ার অথবা রেনাল ফেলিয়ার, এনকেফালোপ্যাথি, যাই হোক যেটাই হোক, ডায়াগনোসিস পর্যন্ত আসলেন বা আসার চেষ্টা করলেন। এন্ড ইন দ্য মিন টাইম যে কোনো ডেলিরিয়াস পেশেন্ট কিন্তু প্রথম অ্যাডভাইসই হচ্ছে হসপিটালাইজেশন। ডেলিরিয়াস পেশেন্ট কিন্তু বাসায় ম্যানেজ করা উচিত না, এই যে এইসব কারণে, কারণ রিস্ক থাকবে, আপনি কিছু একটা মেডিসিন দিবেন, কি দিবেন, কি হবে, যে কোনো সময় একটা ইমার্জেন্সি হতে পারে। তো অবশ্যই যে কোনো ডেলিরিয়াস এর পেশেন্টের ফার্স্ট অ্যাডভাইসই হচ্ছে হসপিটালাইজেশন। ওরা করুক না করুক, আপনি আপনার প্রেসক্রিপশনে অবশ্যই অ্যাডভাইস হসপিটালাইজেশন লিখে রাখবেন, মুখে ওদেরকে বলবেন যে এইটা রুগী বাসায় রেখে দেখার মতো না, আপনার বাইরে দেওয়া উচিত। আর যদি হ্যালোপেরিডল ওই আপনাকে মনে করেন যে পেশেন্ট হ্যাঁ এখন বাসায়ই রাখতে হবে, আপনি কোনোভাবে কোনো কারণে কোথাও শিফট করতে পারতেছেন না,
তাহলে হ্যালোপেরিডল বিডি অথবা টিডিএস দেওয়া যায় যদি আইএম রাখতে চান আর কি, অ্যাটলিস্ট 4-5 দিনের জন্য এটা রেখে তাকে বাসায় রাখতে হচ্ছে কোনো কারণে, তাহলে বিডি বা টিডিএস আইএম দিতে পারেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম ইমার্জেন্সিতে আমরা যখন মানে ডিউটিতে থাকি অনেক সময় দেখা যায় এসি আর রিজিস্টার পেশেন্ট আছে, তো তাদের ক্ষেত্রে কি ম্যাডাম এই যে হ্যালোপেরিডল ইউজ করা যেতে পারে কিনা? কি পেশেন্ট আসে, সরি বুঝি নাই। ম্যাডাম দেখা যায় যে শুধু শুধু কোনো সমস্যা নাই, এমনি এরকম করতেছে। ও আচ্ছা, এটা কনভার্সন বলতেছেন? জি জি না, ম্যাডাম। কনভার্সনে আসলে আমরা কনভার্সনটা তো এটা অনেকটা পেশেন্টের কোনো একটা মেন্টাল স্ট্রেস থেকে হয়। হ্যাঁ, এটার অ্যাকিউট ট্রিটমেন্ট আসলে কিছু নাই। ওটা পেশেন্টকে দেখানো যে আপনি তাকে আসলে হেল্প করতে চাচ্ছেন, সেভাবে তাকে কিছু কথাবার্তা বলা, তাকে অ্যাসিওর করা। খুব বেশি মানে অ্যাটেনশনও দেওয়া যাবে না, আবার একেবারে ইগনোরও করা যাবে না। ইগনোর করা যাবে না এই কারণে, আরে কিছুই হয় না বাদ দেন উঠেন, আপনি একটা ডিস্টিল ওয়াটার আইএম দিয়ে দিলেন বা পাঠায় দিলেন বাসায়, বা একেবারে পাত্তাই দিলেন না, আরে রাখো এই পেশেন্ট, আমি অন্য পেশেন্ট দেখি, এরকম একটা অ্যাটিটিউড করলেন। সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের আপনার রিস্ক মানে পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা এই হয়ে যায়, আরে নিয়ে আসলাম শ্বাসকষ্টের রুগী, দেখতেছেই না, ফালায় রাখছে, এইসব বলে টলে মাংস শুরু করে দিল, সেটা একটা হতে পারে। সো আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে এই জায়গাটাতে। খুব অ্যাটেনশন যদি দেখান, হ্যাঁ পেশেন্ট নিয়ে একেবারে স্যালাইন দাও, এই করো সেই করো, অনেক বেশি কেয়ার দেখানো শুরু করলেন, পরের দিন রাতে আবার আসবে, কারণ পেশেন্ট নিজে অ্যাটেনশন পাচ্ছে, কনভার্সনের পেশেন্ট, ও তো চাই অ্যাটেনশন। বেশি অ্যাটেনশন দিবেন আবার প্রতিদিনই আসা শুরু করবে। সো ইন বিটুইন হতে হবে আপনাকে, খুব অ্যাটেনশনও দেওয়া যাবে না, আবার খুব ইগনোরও করা যাবে না। পেশেন্টকে এক্সামিন করছেন বা কথা বলছেন, এর ফাঁকে ফাঁকে আপনাকে পেশেন্টকে থেকে হিস্ট্রিটা বের করতে হবে, এবং হচ্ছে যে পেশেন্ট পার্টিকে বোঝানো শুরু করতে হবে যে এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোনো সমস্যা না। এই যে দেখেন আমি ইসিজি করলাম নর্মাল, এই যে এক্সরে করলাম নর্মাল, এই যে দেখেন আমি ওর সাথে যখন কথা বলতেছি ও কিন্তু এখন ভালো আছে, ঠিক আছে। দরকার হলে পেশেন্টের আড়ালে যেয়ে বললেন যে দেখেন আমি যখন ওর সাথে কথা বলি ও কিন্তু তখন এই সিমটমস গুলো করে না, অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলে একটু কমে যায়। এইগুলো সবই হচ্ছে ইন্ডিকেট করে যে ওর আসলে মানসিক কোনো চাপ থেকে এটা হচ্ছে। হ্যাঁ, ইন বিটুইন তাকে ওই কথাগুলা পেশেন্ট পার্টিকে স্প্রেড করা যে আসলে এটা সাইকোলজিক্যাল প্রবলেম, যেন ওরাও একসেপ্ট করে and পরবর্তীতে এসের কাছে যায়। And আপনি কি দিয়ে ছাড়বেন, আপনি তাকে একটা যে কোনো সেফ একটা এসএসআরআই দিয়ে ছাড়তে পারেন। বেনজোডাইজিপিন না দেওয়াই ভালো, যে কারণে বলছিলাম ফ্লুবেন্টিক্সল ম্যালিট্রাসিন কম্বিনেশন অথবা বেনজোডাইজিপিন, এগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলো একটু অ্যাংজাইটি থাকে তো ভিতরে ভিতরে পেশেন্টের, ওরা এগুলোর উপর ডিপেন্ডেন্ট তাড়াতাড়ি হয়ে যায়। সো বেটার হচ্ছে এসএসআরআই দেওয়া। লো ডোজে একটু অ্যান্টিসাইকোটিক, সিডেটিভ অ্যান্টিসাইকোটিক দিতে পারেন সেফটি দেখে, ওলানজাপিন 5 মিলিগ্রাম। যদি অ্যাডোলেসেন্ট হয়, লো ওয়েট হয়, তাহলে 5 মিলিগ্রামের হাফ দিলেন, তাহলে একটু সিডেটও হবে, একটু অ্যাংজাইটিও কমবে। আর হচ্ছে সাথে আপনি এসএসআরআই বা অ্যামিট্রিপটালিন, যদি অ্যামিট্রিপটালিন দেওয়ার আগে কোনো কার্ডিয়াক কমপ্লিকেশন আছে কিনা দেখে নেবেন, না থাকলে দিবেন। আর হচ্ছে যদি কার্ডিয়াক কমপ্লিকেশন থাকে বা মনে করেন ওভার সিডেট হয়ে যাবে এরকম কিছু মনে হয়, তাহলে আপনি এসএসআরআই দিতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। আর কারো কোনো প্রশ্ন বা কিছু বলতে চান, শেয়ার করতে চান কোনো কিছু, কোনো এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন কেউ, যদি এই ধরনের কোনো পেশেন্ট দেখে থাকেন, অন্যরা একটু অ্যাওয়্যার হবে। একটু আগে যেমন একজন ডক্টর আনোয়ার বললেন যে একটা পেশেন্টকে আইভি ডায়াজিপাম দিতে যে একটা প্রবলেমে পড়ে গেছিলেন উনি। সো এই হচ্ছে এক্সপিরিয়েন্সেস এগুলো, তাই না? এটা শেয়ার করলে অন্যরাও শিখতে পারে যে কোনো ম্যাডাম প্ল্যাটফর্ম। এরকমই আসে ম্যাডাম, মানে ইমার্জেন্সিতে রাতের বেলা যে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা মানে সেডিলায়ন একটা সাজেস্ট করি বা দিই, মানে দিতে না হয়। সেটা দিয়ে না, দিলে ওই যে বললাম যে এক তো কি এটা সেফ হবে অলরেডি ম্যাডাম? অলরেডি অ্যাডিকশনের পেশেন্ট, অথবা হয়তো অ্যাডিকশনের দিকে যাচ্ছে। আপনি যত দিতে থাকবেন সে আসতেই থাকবে, এবং আলটিমেটলি তো আপনার প্রেসক্রিপশন থাকছে, তাই না? সেটা মানে এনকারেজ করা একেবারেই ঠিক হবে না। আচ্ছা, সেফ যদি সিডেশনের জন্য কেউ চায় যে আপনার কাছে একটা সিডেটিভ লিখতে হবে, বা একটু লঙ্গার টাইম লাগতেছে, বা বেনজোডাইজিপিনের অ্যাডিকশনের দিকে চলে গেছে অলরেডি, এই ধরনের পেশেন্ট, তাহলে হচ্ছে আপনি ওই যে কোনো একটা সিডেটিভ অ্যান্টিসাইকোটিক লো ডোজে লিখে দিবেন। যদি নন ডায়াবেটিক হয়, ডায়াবেটিক না, ওভারওয়েট না, তাহলে আপনি ওলানজাপিন দিতে পারেন 5 মিলিগ্রামের হাফ অথবা একটা। আর যদি ওভারওয়েট হয় বা ডায়াবেটিক কি হয়, নাম তাহলে ম্যাডাম, কি নাম? ওলানজাপিন, ওলান অ্যাপ নামে পাওয়া যায়, ওলানন নামে পাওয়া যায়।
ওলানজাপাইন 5 মিলিগ্রাম। হ্যাঁ, ট্যাবলেট ওলানাপ, ম্যাডাম দেখা ওলিয়ান। যায় যে কিছু পেশেন্ট এসে বলে যে আমি তো 6-7 বছর যাবত প্রতিদিন রাতে রিভোট্রিন 1 মিলিগ্রাম করে খাই, এখন তো আমার হুম, ঘুম হয় না, এখন আমি আমার তো 3-4 দিন আমি ঘুমাতে পারতেছি না, এখন আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে স্যার ঘুম ভালো একদিন আমি ঘুমাতে পারতেছি না। তখন ম্যাডাম এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় রেফার করে দিই বা আসলে কাউন্সিলিং করে যতটা বোঝানো যায় আর কি। হুম, সেক্ষেত্রে হুম। কি হবে ম্যাডাম, সেক্ষেত্রে আসলে ঘুমও হবে বা না, এখানে যদি অলরেডি বেনজোডাইজিপিন ডিপেন্ডেন্সি হয়ে যায় তাহলে আমরা যেটা করি, মানে আপনারাও যেটা বললাম যে সবসময় তো সাইকিয়াট্রিস্ট পাবেন না বা রেফার করলে ওরা হয়তো পেরিফেরিতে যেতেও পারে না, অ্যাভেলেবিলিটি নাই বা স্কোপ নাই, সেক্ষেত্রে আপনাকে ট্রিট করতে হবে। এইটার ট্রিটমেন্টটা হচ্ছে যে আপনার বেনজোডাইজিপিন যেটা খাচ্ছে সেখান থেকে গ্র্যাজুয়াল রিডাকশনে যেতে হবে। ধরেন 2 মিলিগ্রাম খাচ্ছে রিভোট্রিল 2, তাহলে আপনি 1.5 করে 2 সপ্তাহ, মানে কতদিনের অ্যাডিকশন সেটাও ব্যাপার। ধরেন অনেক বছর, 10-12 বছর ধরে খাচ্ছে, 5-7 বছর ধরে খাচ্ছে, নাকি 2-3 মাস ধরে খাচ্ছে, সেটাও আপনি সেইভাবে রিডাকশনে যাবেন যত গ্র্যাজুয়ালি কমানো যায়। ধরেন হচ্ছে যে 1.5টা করে দিলেন, 1.5 মিলিগ্রাম দিলেন, হচ্ছে 1 মিলিগ্রাম পাওয়া যায় তো সেটার 1.5টা করে দিলেন 7 দিন বা 10 দিন, তারপর একটা করে দিলেন 7 দিন বা 10 দিন, তারপর 0.5 এর হাফ করে দিলেন, 1/4 করে দিলেন, খুব গ্র্যাজুয়ালি কমাতে হবে। এবং মানে বেনজোডায়াজিপিনের এটাই কিন্তু চ্যালেঞ্জ, আপনি মনে করবেন যে বা আমি তো কুইক নামাই ফেলতেছি, কিন্তু এই যে একেবারে কম ডোজে যখন আসবে 0.5 অথবা 0.5 এর হাফ, এটা থেকে উইথড্র করাটাই চ্যালেঞ্জ, আর কমাইতে পারে না, তখন আটকায় যায়, আবার অনেক সময় রিভার্ট ব্যাক করে বেশির দিকে যেতে থাকে। এইখানেই হচ্ছে চ্যালেঞ্জটা। এইভাবে কমায় নিয়ে আসতে থাকবেন এবং একই সাথে আপনি অন্য কোনো একটা আদার সাবস্টেন্স দিয়ে তার সেডেশনটা তো অবশ্যই এনশিওর করতে হবে, নাহলে তো সে আবার বাড়ায় ফেলতে যাবে। তো সেটা আমরা করি হচ্ছে কি, ধরেন সেফার যেটা, যে আপনি ফিল ফ্রেশ রাখতে পারেন সাথে, তো মেলাটোনিন ন্যাচারাল স্লিপ ইনডিউসার, সাথে একটা সিডেটিভ এসএসআরআই অথবা সিডেটিভ অ্যান্টিসাইকোটিক আমরা অ্যাড করি। যেমন সিডেটিভ এসএসআরআই মানে অ্যান্টিডিপ্রেসেন্ট হচ্ছে অ্যামিট্রিপটালিন, নরট্রিপটালিন, যদি তার বয়স কম থাকে, কোমরবিডিটি কম থাকে, কার্ডিয়াক সেফটি থাকে, তাহলে হচ্ছে আপনি তাকে অ্যামিট্রিপটালিন বা নরট্রিপটালিন দিতে পারেন। আচ্ছা, আর যদি তার বয়স বেশি, কোমরবিডিটি বেশি, আপনি তাকে মেটাজাপিন 7.5 দিতে পারেন, এটাও সিডেটিভ। কিন্তু মেটাজাপিন আমরা দেই না হচ্ছে যদি ওভারওয়েট হয় অথবা ডায়াবেটিক হয়, এই দুইটা ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা, আর অ্যান্টিসাইকোটিক দিতে পারেন লো ডোজে, সিডেটিভ অ্যান্টিসাইকোটিক, যদি ওভারওয়েট না হয়, ডায়াবেটিক না হয়, তাহলে হচ্ছে ওলানজাপিন, কারণ ওলানজাপিনে ওয়েট বাড়ায়, ব্লাড সুগার লেভেল বাড়ায়। আচ্ছা, আর যদি ওভারওয়েট হয়, ডায়াবেটিক হয়, তাহলে আমরা দিতে পারি কোয়াইটাপিন, কোয়াইটাপিনেও সিডেটিভ ইফেক্ট আছে। সো ওইটা ধরেন 25 মিলিগ্রাম পাওয়া যায়, 25 মিলিগ্রামের হাফ করে 2 দিন খেলো, ঘুম হচ্ছে কি হচ্ছে না বুঝে দরকার হলে 1টা বা 1.5টা করতে পারে, 2টা করতে পারে, মানে 50 মিলিগ্রাম পর্যন্ত অ্যাকচুয়ালি সিডেটিভ ইফেক্টটা থাকে, 50-র পরে আর অত বেশি সিডেশন হয় না। তো ওইটা আমরা সাথে রেখে দেন হচ্ছে লং অ্যাক্টিং যেটা আর কি রিভোট্রিল বা অন্য কিছুতে গ্র্যাজুয়াল উইথড্রল করার প্রসেসে থাকে। আর যদি সে শর্ট অ্যাক্টিং এ ডিপেন্ডেন্ট থাকে, ধরেন মিডাজোলাম বা এই জাতীয় কোনো মেডিসিনে তার লেক্সোটানিল এগুলা খাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওইটা বন্ধ করে লং অ্যাক্টিং এ আসবেন, মানে রিভোট্রিল বা ক্লোনাজিপাম বা ডায়াজিপাম এই গ্রুপে আসবেন, এসে তারপর গ্রাজুয়াল উইথড্র করতে থাকবেন, গ্রাজুয়ালি রিডাকশন করবেন, এন্ড সাথে অবশ্যই ওই যে অন্য কোনো একটা তাকে সিডেটিভ অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট রেখে তারপরে উইথড্র করতে হবে। ম্যাডাম, এক ধরনের পেশেন্ট আমরা একটু দেখি, এল্ডারলি পেশেন্ট, তারা দেখা যায় যে বেনজোডাইজিপিন খান কিন্তু অকেশনালি খান, যেমন ব্রোমাজিপাম 3 হুম, মিলিগ্রাম করে খাচ্ছেন, মানে সব সময় খান না, বলে যে যখন রাতে একটু ঘুমটুম কম হয় তখন হুম। একটা আমি খেয়ে ফেলি, মানে ইররেগুলারলি খাচ্ছে, মানে রেগুলার বেসিসে খাচ্ছে সেরকম না। তো এইটা কতটুকু মানে রেশনাল আর কি, এই ধরনের বেনজোডাইজিপিন নেওয়াটা, বলে যে আমি আগে খেতাম কিন্তু এখন খাই না, কিন্তু মাঝে মাঝে একটা দুটো আমার খেতে হয় এরকম। হ্যাঁ, এই মাঝে মাঝে খেতে খেতেই পরে তো যে টলারেন্স ডেভেলপ করে, তখন আস্তে আস্তে অ্যাডিকশনের দিকে যায়, এটাই জি। আমরা চাই না আসলে। কিন্তু তারপরেও আবার সবচেয়ে বড় কথা, যদি আপনি ক্লোনাজিপাম গ্রুপ বলে যে আমি মাঝে মাঝে খাই, ক্লোনাজিপাম একবার খেলে কিন্তু এটা 36 আওয়ার্স ব্লাডে থাকে। তো পেশেন্ট মনে আচ্ছা। করবে আমি সপ্তাহে 2টা বা 3টা খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তো ব্লাডে অ্যাকচুয়ালি থাকতেছে অত কম, ব্লাড থেকে চলে যাচ্ছে আবার সে খাচ্ছে, হয়তো 1 দিন 2 দিন পর পরই খাচ্ছে, কিন্তু তার তো অলরেডি ব্লাডে ওইটা ইফেক্ট থাকে, সেজন্য 1 দিন 2 দিন সে না খেলেও হয়, 1 দিন 2 দিন পরে আবার খেতে হয়।
তো এইটা চলতে থাকলে তখন একটা সময় দেখা যায় রেগুলার নিতে হয়, এক সময় দেখা যায় যে ডোজ বাড়াতে হয়, টলারেন্সই আসতে থাকে। তো যাই হোক, কিন্তু ধরেন খুব এজেড একেবারে বয়স্ক একটা মানুষ, 70-80, 75-80 হয়ে গেছে, কোমরবিডিটি অনেক, 0.5 একটা না খেলে তার ঘুম হয় না, খাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অ্যালাউ করতে পারি, কারণ তার হচ্ছে যে যাই খাবো যতটুকুই অল্প খেয়ে তার যদি ঘুম হচ্ছে, সেখানে তার লাইফ হ্যাম্পার করার কিছু নেই। কিন্তু রিস্ক হচ্ছে যদি ইয়াঙ্গার পেশেন্ট হয়, যত ইয়াঙ্গার তত বেশি রিস্ক এডিকশনের দিকে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম নন এডিক্টেড কিন্তু ওই যে ডেলি লেভোসানিন, রিবোট্রিল, বেনজোডাইজিপিন এগুলো খেতে খেতে কিন্তু এখন আর ওইটাতে ঘুম আসে না। এক্ষেত্রে ওই যে ওলানজিপাম বা ওই যে কোয়াইট এগুলো কি দিলে কোনো কাজ হবে কি? হ্যাঁ, এগুলোই তো দিতে হবে। ওটা রাখবেন, রেখে আপনি যেটা খাচ্ছে ক্লোনাজিপাম বা অন্য বেনজোডাইজিপিন যেটা খাচ্ছে সেটা গ্র্যাজুয়ালি উইথড্র করবেন ওটা রেখে। আর সবচেয়ে বড় কথা, আসলে সে স্লিপ হাইজিন মেনটেন করে কিনা এটা জানা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ভালো ঘুমের জন্য কিছু নিয়ম আছে, নিয়মগুলো যেন মানে সেটার উপরে এমফাসিস সবচেয়ে বেশি দিতে হবে। সেগুলো হচ্ছে রাত্রে সন্ধ্যার পরে চা কফি খাওয়া যাবে না, ঘুমের 2 ঘন্টা আগে থেকে ল্যাপটপ, টিভি, মোবাইল যেগুলোতে চোখে লাইট রিফ্লেক্ট করে সেগুলো বন্ধ করতে হবে। তারপরে যদি আরাম হয় সন্ধ্যার পরে গা ধুয়ে ফেলতে হবে বা একটা গোসল করতে হবে। এক্সারসাইজটা সন্ধ্যার আগে করতে হবে, বিকালে অথবা সকালে। এক্সারসাইজ অনেকে রাত্রে করে, সন্ধ্যার পরে বা রাতের দিকে করে, যে আচ্ছা এক্সারসাইজ করলে বোধহয় হাঁপায় যাবো, ঘুম হবে, কিন্তু ওইটাতে এক্সাইটমেন্ট, ডোপামিন রিলিজ হয়, তো এক্সাইটমেন্ট আরো বেড়ে যায়, ঘুম কমে যায়। তো এক্সারসাইজের টাইমটা হচ্ছে সকাল অথবা বিকাল। তারপর সকালে 15-20 মিনিট একটু গায়ে রোদ লাগানো, ভিটামিন ডি এর সাথে স্লিপ সাইকেলের একটু সম্পর্ক আছে। সকালবেলা একটা স্পেসিফিক টাইমে উঠে যাওয়া, ঘুম হোক বা না হোক, তাহলে হচ্ছে আর্লি ঘুম আসবে। ঘুমের টাইমটা ফিক্স রাখার চেষ্টা করা, এগুলা কিছু স্লিপ হাইজিনে দেখবেন যে অনেকগুলা পয়েন্ট আছে। এগুলো একটু পেশেন্টকে জানানো, এটাও ইম্পর্টেন্ট। মানে শুধু ঘুম, আমি সিডেশন একটা দিয়ে দিলাম আর পেশেন্ট ঘুমাইলো, সেটা তো আর হলো না। এবং হচ্ছে যে পেশেন্টকে স্লিপ হাইজিন সম্পর্কে বলা, এবং হচ্ছে যে পেশেন্টের নিজেরও একটু থাকা যে আমার আসলে ওটা ছাড়াও ঘুম হওয়ার যে আরো উপায় আছে সেগুলোতে আমি ফোকাস করতে হবে, সেটা যেন পেশেন্ট বুঝতে পারে, একটু একটু খেয়াল রাখে। এবং ঘুমটা আসলে কেন হচ্ছে না, সেটার পিছনে অন্য কোনো কজ আছে কিনা এটাও একটু খেয়াল করা। হয়তো পেশেন্টের অ্যাকচুয়ালি ডিপ্রেশন আছে, বা অ্যাকচুয়ালি অ্যাংজাইটি আছে বা ওসিডি আছে, সেটা যদি আপনি ট্রিটমেন্ট না করেন, শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়া রাখার চেষ্টা করলে তো ঘুম আসলে হবে না। তার তো বিহাইন্ড দ্য সিন যদি অন্য কোনো ডিজিজ বা ডিসঅর্ডার থাকে, সেটার আগে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে হচ্ছে ইমপ্রুভ করবে। ওটাতেও খেয়াল রাখবেন যে শুধু সিডেটিভ দিয়ে হচ্ছে না, তাহলে আপনাকে অন্য কিছু মাথায় রাখতে হবে, যে অন্য কিছু কি। ঠিক আছে, আজকে আমরা শেষ করি তাহলে। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলেন? ম্যাডামের চেম্বারটা কোন জায়গায়? আমার চেম্বার বারডেমে, শাহবাগ বারডেম হসপিটাল। বারডেমে সকালে আউটডোরও করি 9টা থেকে 11টা, আর চেম্বার করি 3টা থেকে 6টা। শাহবাগ বারডেমে। ঠিক থ্যাংক আছে, ইউ ভালো। ম্যাডাম, খুবই হ্যাঁ, ভালো ভালো লাগছে থাকবেন সবাই, ক্লাসটা। বেস্ট অফ লাক। আর আমি একটা হ্যান্ড আউট পাঠিয়ে দিব, মেইনলি অ্যালকোহলের উপর বেসিস করে, যে কি কি পয়েন্ট, অ্যালকোহল যেহেতু আরেকটা সেকেন্ড কমন মানে সাবস্টেন্স অফ অ্যাবিউজ আমাদের কালচারে। সো ওটার একটু ডিটেল দিব, আর বাকিগুলার একটু অল্প শর্ট লিখে আপনাদেরকে পাঠাবো আমি। ওখানে আমার ইমেল অ্যাড্রেসও দিয়ে দিব, আছে বোধহয় আপনাদের কাছে, না থাকলে আমি ওটাতে পাঠিয়ে দিচ্ছি। পরে আপনারা কোনো ভাবে যদি আমার কাছে কিছু জানতে চান বা কিছু, মেইলে বা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ দোয়া ম্যাম। থাকার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম।